কাঠের একটা লোহার দেয়ালও দিয়ে দাও, তাও দুইটা বস্তুর মধ্যে মান হবে পৃষ্ঠের ত্বরণ এর সমান, সেটা হচ্ছে মাইনাস জিএম বাই টোটাল কেন্দ্র থেকে সমান এ যোগটা দিয়ে দিছে ত্বরণের মাত্রা হলো এল ই ইনভার্স 2, এই যে এটা এল ই ইনভার্স 2 এটা ত্বরণের মাত্রা। ওকে, হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার লাইভে আসলাম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ইকো নাই। সো লাউড অ্যান্ড ক্লিয়ার, ওকে। তো একটু বাকিদেরকে মেনশন করে জানাও, বাকিদেরকে মেনশন করে জানাও যে লাইভটা আবার শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, একটু বাকিদেরকে মেনশন করে জানাও, বাকিদেরকে মেনশন করে জানাও যে লাইভটা আবার শুরু হয়েছে। হ্যাঁ, এখন ওকে। দাঁড়া, আগের লাইভটা আমি ডিলিট করে দিই, নাহলে কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তো দেখি আমাদের সাথে কতজন যুক্ত আছো, কারা কারা যুক্ত আছো, আমি একটা রিফ্রেশ দিই। ওকে ব্রাদার্স এন্ড সিস্টার্স, এই গ্রুপে তোমাদের যে সকল বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আছে, সবাইকে মেনশন করে জানাও যে ক্লাস শুরু হয়ে গেছে। সবাইকে মেনশন করে জানাও যে ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, তো আমি আবারও বলছি, আমাদের পেজে ক্লাসটা নেওয়ার কথা ছিল, বাট যেহেতু পেজে আজকে অ্যাট এ টাইম 7টায় 2টা লাইভ, তাই এই ক্লাসটি আমরা আমাদের প্রাইভেট গ্রুপে নিচ্ছি, ওকে। বাট এই অধ্যায়টি ইউটিউবে আমাদের ফ্রিতে থাকবে, একটা অধ্যায় ফ্রিতে থাকবে গাণিতিক ফিজিক্স থেকে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো সবাই ধীরে ধীরে যুক্ত হয়ে যাও, আর আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা মন দিয়ে ক্লাসটা করবা। সাথে রাখবে একটি খাতা, একটি কলম এবং একটি ক্যালকুলেটর। আগেই বলে রাখি, প্রশ্ন তোমাদের খাতায় তোলার দরকার নাই, তোমরা খালি কোয়েশ্চেন এই যে এইভাবে করবা, যে আমি ধরো একটা প্রশ্ন পড়াচ্ছি, তুমি খালি লিখবা কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার, আমি যা যা লিখি তুমি তা তা লিখবা। এরপর ক্লাস শেষে আমি যখন স্লাইডটা দিয়ে দিব, ওই স্লাইড থেকে কোয়েশ্চেনগুলো দেখে নিবা। তো কোয়েশ্চেন তুলে ক্লাসের মাঝে সময় ওয়েস্ট করার কোনো দরকার নাই, ওকে। সো আমরা আর কথা না বাড়াই, শুরু করি আমাদের আজকের ক্লাসটি। আমাদের গাণিতিক পদার্থবিজ্ঞান 2.0 পদার্থবিজ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতির একটা কোর্স। আর তোমরা যারা অলরেডি এনরোল করেছো, ক্লাসগুলো কেমন লাগছে, আজকের ক্লাসটা করে অবশ্যই রিভিউ দিবা যে ক্লাসগুলো তোমার কেমন লাগছে, বন্দিবাসলা গ্রুপে রিভিউ দিবা, কারণ তোমাদের রিভিউয়ের মাধ্যমেই আমাদের এই কোর্সে আরো অনেক স্টুডেন্ট আসবে এবং আমরা একটা বিশাল কমিউনিটি গঠন করতে পারবো, ওকে। সো কথা না বাড়াই শুরু করি আমাদের আজকের ক্লাসটা, ওকে। তো শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম, লেটস স্টার্ট। তো তাপগতিবিদ্যা পর্ব 2-এ আমরা কি পড়বো? গত ক্লাসে আমরা পড়েছিলাম তাপমাত্রা পরিমাপের জন্য যে সকল স্কেল ব্যবহৃত হয়, সেই স্কেলের মধ্যে হচ্ছে সম্পর্কগুলো, তাই না? তো আজকের ক্লাসে আমরা শুরুই করব তাপ শক্তি রূপান্তর দিয়ে। তাপ শক্তি রূপান্তর, ভাইয়া যে কোনো শক্তিকে খুব সহজেই তাপ শক্তিতে রূপান্তর করা যায়, ওকে। সো আমরা কয়েকটা জিনিস জানবো, যেটা ক্লাস 9-10-এ আমরা পড়েছি। সেটা হলো, দেখো যে ধরো এই হচ্ছে একটা বরফ, এটা হচ্ছে একটা বরফের টুকরা, বরফ, এটার আমি নাম দিলাম আইস। এবার এই বরফের তাপমাত্রা, এই বরফের তাপমাত্রা ধরো -5 ডিগ্রি সেলসিয়াস। তো তোমরা আমাকে বলো তো, এই বরফটাকে আমি জলীয় বাষ্পে রূপান্তর করতে চাই, কিসে রূপান্তর করতে চাই? বাষ্পে রূপান্তর করতে চাই। তাহলে এটা কি ধুরুম করে বাষ্পে রূপান্তর হয়ে যাবে? এটা কি ধাম করে বাষ্প হয়ে যাবে? না, এটার স্টেটগুলো আমার জানতে হবে, যে একটা বরফ থেকে জলীয় বাষ্প হতে হলে কতগুলো ধাপ তার পার হতে হয়। তো মনে রাখবা, প্রথমত এই বরফ তাপ শোষণ করবে, ভেতরে তাপ শোষণ করতে করতে বরফের তাপমাত্রা বাড়বে, -5 থেকে তাপমাত্রা বাড়তে 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 -6 হবে, -7 হবে, তাই না? না, -5 থেকে তাপমাত্রা বাড়া মানে -4, -3, -2, -1, 0। তো এই বরফ যখন পানি হতে চাইবে, তখন সর্বপ্রথম তাকে 0 ডিগ্রি সেলসিয়াসে আসতে হবে, তাছাড়া কিন্তু বরফ ডিরেক্টলি পানি হতে পারবে না। -5 থেকে আগে তাকে -5 থেকে আগে তাকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে রূপান্তর হইতে হবে। এরপর
0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে সে হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি। এ হচ্ছে পানি, ওকে। এই পানিটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে কেন তাপমাত্রা বাড়ে নাই? ভাইয়া মনে রাখবা 0 ডিগ্রিতে আর 100 ডিগ্রিতে তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না, অবস্থার চেঞ্জ হয়। কারণ এই সময় বরফ একটা সুপ্ত তাপ গ্রহণ করে। 0 ডিগ্রি এবং 100 ডিগ্রিতে অবস্থার চেঞ্জ হয়, তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না। তো -5 ডিগ্রি আইস যদি জলীয় বাষ্পে রূপান্তর হতে হয়, তাহলে প্রথমত তাকে হইতে হবে 0 ডিগ্রির আইস, এরপর 0 ডিগ্রির ওয়াটার, এরপর যে কোনো তাপমাত্রার পানিতে সে রূপান্তর হতে পারবে। এরপর সে যে পানিটা রূপান্তর হলে, মনে কর গরম পানি, ফুটন্ত গরম পানি, এটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হতে পারবে, বা যে কোনো তাপমাত্রার পানিতে সে রূপান্তর হতে পারবে। এরপর সে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে রূপান্তর হবে। এই যেখানে জলীয় বাষ্প, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। খেয়াল করো, এই 100 ডিগ্রিতে এসে কিন্তু আবারও তাপমাত্রার চেঞ্জ হয় নাই, এটাও 100 ডিগ্রি, এটাও 100 ডিগ্রি, কিন্তু অবস্থার চেঞ্জ হয়েছে। এটা পানি, এটা জলীয় বাষ্প। এটা ক্লাস 9-10 এ তোমরা পড়েছো, মনে আছে কি তোমাদের? তো আমরা খালি এটাই মনে রাখবো যে একটা বরফ চাইলেই ডিরেক্টলি জলীয় বাষ্প হতে পারবে না, আগে তাকে 0 ডিগ্রির বরফ হইতে হবে, 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি হইতে হবে, এরপর 0 ডিগ্রির পানি থেকে যে কোনো তাপমাত্রার পানি হইতে পারবে, এবং যে মানে সর্বোচ্চ 100 ডিগ্রির পানি হলো, এরপর 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির বাষ্প হতে পারবে। এরপর তোমার যদি মনে হয় যে ভাইয়া 100 ডিগ্রির বাষ্প থেকে 150 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প হলো, কোনো সমস্যা নেই। সো আমরা কি বুঝছি ব্যাপারটা? এই পুরো ঘটনাটা সবাই একটু তুলো, যে একটা বরফ যদি পানি হতে চায় বা জলীয় বাষ্প হতে চায়, তাহলে আগে 0 ডিগ্রিতে আসতে হবে, এরপর 0 ডিগ্রি ওয়াটার, এরপর যে কোনো তাপমাত্রার ওয়াটার, এরপর 100 ডিগ্রি ওয়াটারে আসার পর সে 100 ডিগ্রির বাষ্প, এরপর যে কোনো তাপমাত্রার বাষ্পতে সে পরিণত হতে পারবে। তো এই যে ট্রানজিশন পিরিয়ড গুলা, এই যে -5 থেকে 150 ডিগ্রির বাষ্প হলো, এটা তো এমনি এমনি হয় নাই। তুমি তাপ দিয়েছো, সে তাপ শোষণ করেছে, তাপ শোষণ করেই তো তার অবস্থার চেঞ্জ হয়েছে। সেখানে শোষিত তাপের মানটা কত, যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলতে গেলে বলতে পারি গৃহীত তাপ। পরিমাণটা কত, এটা যদি আমরা হিসাব করতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে কয়েকটা সূত্র জানতে হবে। সূত্রটা কি? খুবই সোজা, দুইটা সূত্র, অনলি দুইটা সূত্র, দুইটা না মূলত 3টা সূত্র। এই হচ্ছে সূত্র, একটু লিখো। তাপ শক্তি পরিমাপের সূত্র। তাপ শক্তি পরিমাপের সূত্র হচ্ছে 9-10 এ ছিল। কিউ, তাপ শক্তিকে কিউ দ্বারা প্রকাশ করি, কিউ সমান ms ডেল্টা থেটা। এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হলে গৃহীত তাপ শক্তি। ভাই ও যে চেঞ্জ হচ্ছে, ও কি তাপ গ্রহণ করে চেঞ্জ হচ্ছে না? তাহলে এই যে ও -5 থেকে 0 ডিগ্রি বরফ হইলো, ও কি তাপ গ্রহণ করছে না? তাহলে কতটুকু তাপ গ্রহণ করছে, সেই পরিমাণটা হলো ms ডেল থিটা। 9-10 এ পড়েছো, সেই পরিমাণটা কত? ms ডেল থিটা। বুঝছো? যেটুকু তাপ গ্রহণ করে ওই পরিমাণটা হলো ms ডেল থিটা। বুঝছো? যেটুকু তাপ গ্রহণ করে ওই পরিমাণটা হলো ms ডেল থিটা। আচ্ছা, তো ms ডেল থিটা। এরপরে খেয়াল করো, এটা হলো প্রথম স্টেপ। আচ্ছা, শর্ট সিলেবাসে ছিল না, বাট জাস্ট একটু মনে করে, মানে হচ্ছে আমি যেভাবে পড়াচ্ছি এটা সিলেবাসে থাকতে হবে না। যে যদি এখানে ডেল থিটা কি, এম হচ্ছে বস্তুর ভর, যার চেঞ্জ হচ্ছে তার ভর হচ্ছে এম, এস হলো আপেক্ষিক তাপ, আর ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, চেঞ্জ ইন টেম্পারেচার হচ্ছে ডেল থিটা। খুবই সিম্পল হিসাব। এখন খেয়াল করো, এইখানে এই -5 ডিগ্রির বরফ থেকে সে যে 0 ডিগ্রির বরফ হইল, এক্ষেত্রে সে একটা তাপ গ্রহণ করেছে। সেই গৃহীত তাপের সূত্রটা হচ্ছে Q1, সেটা হবে ms ডেল থিটা। এম হচ্ছে ভর, ভরটা দেয়া থাকবে। এস হলো বরফের আপেক্ষিক তাপ, সেটাও দেওয়া থাকবে।
তাহলে ডেল থিটা কি, ডেল থিটা খালি লিখে দিচ্ছি। ডেল থিটা মানে বড় তাপমাত্রা মাইনাস ছোট তাপমাত্রা। তো এখানে ডেল থিটা হচ্ছে বড় তাপমাত্রা 0, বড় তাপমাত্রা 0 মাইনাস ছোট তাপমাত্রা -5। এই হচ্ছে আমাদের ডেল থিটা। কথা কি বুঝতে পেরেছ? তাহলে এই হলো -5 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির বরফে রূপান্তর হতে প্রয়োজনীয় তাপ শক্তি। খুবই সোজা। এরপর সে এখানে এসে কি থেমে গেছে? না, সে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রির পানি হয়েছে। তাহলে এখানেও সে কি তাপ গ্রহণ করেছে। 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হওয়ার জন্য সে তাপ গ্রহণ করেছে। সেই গৃহীত তাপের ফর্মুলা হচ্ছে, আরেকটা ফর্মুলা লিখো, কিউ সমান mLF। mLF এখানে ডেল থিটা নাই। কেন নাই তুমি বুঝতেই পারতেছো যে এটারও তাপমাত্রা 0, এটারও তাপমাত্রা 0, তাহলে ডেল থিটা কত? 0। তাহলে এই ফর্মুলা দিলে এখানে কোনো তাপ পাবা? এই ফর্মুলায় যে ms ডেল থিটা সেটা যদি এখানে দাও, তুমি কি কোনো তাপ পাবা? পাবা না, কারণ ডেল থিটা 0 - 0 মানে 0। তাহলে তার হইল না। তাহলে এইখানে আমাদের সূত্রটা হবে কি? mLF। তাহলে খুবই সহজ যে ভাই তাপমাত্রার পরিবর্তন হলে সূত্র হবে ms ডেল থিটা। আর যদি তাপমাত্রার পরিবর্তন না হয়, কোথায় হয় না এটা তুমি ভালো করে জানো, 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানির সময় হয় না, আর 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির জলীয় বাষ্প এই সময় তাপমাত্রার পরিবর্তন হয় না, তখন সূত্র হচ্ছে mLF। এটাকে বলা হয় অবস্থার পরিবর্তনে গৃহীত তাপ। মানে এখানে তাপমাত্রার চেঞ্জ হয় নাই, কিন্তু অবস্থার চেঞ্জ হয়েছে। বরফ থেকে পানি হয়েছে, পানি থেকে বাষ্প হয়েছে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? তাহলে এইখানে সূত্রটা হচ্ছে এই যে এখান থেকে এখানে, অর্থাৎ বাংলা ভাষায় বলতে গেলে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হতে আমাদের গৃহীত তাপশক্তির পরিমাণ যদি লিখি Q2, সেটা হবে mLF। LF কে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ফ্রিজ বা বরফ গলনের ফিউশন, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। এটার মান পরীক্ষায় দেয়া থাকবে। নরমালি LF এর মানটা মুখস্থ করাটা বেটার। LF এর মান হচ্ছে 3,36,000, 3,00,000 অযুত লক্ষ জুল পার কেজি। বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ বলে এটাকে। হয়ে গেল Q2। এবার তোমরা বলো এখানে আমরা গৃহীত তাপ কিভাবে বের করবো? এই পজিশনে দেখো, এখান থেকে এই পর্যন্ত গৃহীত তাপ বের করছো। এখন 0 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির পানি হলো। এখানে গৃহীত তাপ Q3 কোন সূত্র দিয়ে বের করব? mLF নাকি ms ডেল থিটা? বলো বলো বলো, কোনটা দিয়ে বের করব? 3 নাম্বার স্টেজে গৃহীত তাপ আমরা কি দিয়ে বের করব? mLF নাকি ms ডেল থিটা? বলো, তোমরাই বলো, বলো, সবাই বলো। ভাই সোজা বাংলা কথা, একদম কানার ভাই অন্ধও বুঝবে যে তাপমাত্রা চেঞ্জ হলে ms ডেল থিটা, অবস্থার চেঞ্জ হলে mLF। সিম্পল। আর আরেকটা কথা মাথায় রাখবা যে অবস্থার চেঞ্জ হয় কোথায় কোথায়? দুইটা জায়গায়। এক হচ্ছে 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি হওয়ার সময়, আর এক হলো 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির জলীয় বাষ্প হওয়ার সময়। এই দুইটা কেসে, আর কোথাও না। বলো 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 বলো। এই তো একজন লিখছে প্রথমটা। কেন সূত্র বলতে কষ্ট হয় নাকি? সূত্র হচ্ছে ms ডেল থিটা। ইয়েস, ms ডেল থিটা। তাহলে এখানে হচ্ছে ms ডেল থিটা। ডেল থিটা হচ্ছে 100 - 0। এবার বলো এখানে কি হবে? এই যে এইখানে 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির বাষ্প হলো, 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প হলো। তাহলে এই ক্ষেত্রে আমার গৃহীত তাপ কত? তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি কও। 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রির বাষ্প হলো, এক্ষেত্রে গৃহীত তাপ কত বলো? ভাই এখানে কোনো তাপমাত্রার চেঞ্জ হয় নাই, অবস্থার চেঞ্জ হয়েছে। তোমরা রাখবো অবস্থার চেঞ্জের সূত্র দুইটা, mLF আর হচ্ছে mLV। mLV ওকে। mLF হচ্ছে বরফ গলনের সময়, আর mLV হচ্ছে বাষ্পীভূত হবার সময়। এটা লিখে নাও, বাষ্পের ক্ষেত্রে এটা হচ্ছে বরফ গলনের সময়, বরফ গলন, বরফ গলন। আর mLV হচ্ছে বাষ্পীভবনের সময়। তাহলে এখানে বুঝতেই পারতেছো যেহেতু বাষ্প হয়েছে, তাহলে এখানে Q4 সেটা হচ্ছে mLV, এবং একই সাথে লাস্টে আছে এখানে Q5। Q5 হচ্ছে ms ডেল থিটা, ms ডেল থিটা। তো এখানে টোটাল গৃহীত তাপ কত হবে জানো?
টোটাল গৃহীত তাপ ইন টোটাল, এই যে -5 ডিগ্রির বরফটা 150 ডিগ্রি যে জলীয় বাষ্পে রূপান্তর হলো, সর্বমোট গৃহীত তাপ হচ্ছে এই যে এটা কিউ, কিউ সমান হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 প্লাস Q5, এই হচ্ছে সর্বমোট গৃহীত তাপ। পারবো আমরা? বুঝছি, সর্বমোট গৃহীত তাপ। আচ্ছা, সবাই যারা এমএলএফ বলতেছো, এমএলএফ হচ্ছে বরফ গলনের সময়, আর বাষ্পীভবনের সময় এমএলভি। এলভি, এলভি কে বলা হয় লেটেন্ট হিট অফ ভেপার। এটার মানও মুখস্থ রাখাটা ভালো। এলভি এর মান হচ্ছে 22,68,000 জুল পার কেজি। এটাকে বলা হয় বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। এটার মান হচ্ছে 22,68,000। যদি এটা প্রশ্নে দেওয়া থাকবে, তারপর মুখস্থ রাখা ভালো, ভালো স্টুডেন্ট এটা মনেই রাখে যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে 3,36,000 জুল পার কেজি, আর বাষ্পীভবনের বা বাষ্প হবার সময় যে সুপ্ত তাপটা পরিবেশ থেকে গ্রহণ করে তার পরিমাণটা প্রতি কেজিতে 22,68,000 জুল। সো এগুলো 9, 10-এ ছিল। যারা 9, 10-এ পড়ো নাই তাদের জন্য কিন্তু এইভাবে পড়াইছি, নাহলে কিন্তু আমরা আরো শর্টকাটে এটা পড়াতাম। তো যারা বলতেছো বুঝি নাই, তারা খালি মনে রাখবা তাপমাত্রার পরিবর্তন হলে তাপশক্তির ফর্মুলা হচ্ছে ms ডেল থিটা, আর যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে গৃহীত তাপের ফর্মুলা হচ্ছে mlf বা mlv। mlfটা ব্যবহার করব যখন 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হবে, আর এলভিটা ইউজ করব যখন 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রির জলীয় বাষ্প হবে। সিম্পল অ্যাজ ওয়াটার। ওকে ওকে, ডান। নেক্সট, তো এবার আমরা যদি একটা সিম্পল অঙ্ক তোমাদেরকে দেই, দেখি কে কে পারো। অঙ্কটা হচ্ছে যে বলো এখানে আমাদের একটা বরফ আছে, এই বরফটা হচ্ছে -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফ, 1 কেজি বরফ। এই বরফটাকে তুমি রূপান্তর করবা অনেকগুলো ধাপের পর তুমি রূপান্তর করবা কিসে রূপান্তর করবা? 50 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার, সেলসিয়াসে ওয়াটার। কনভার্সনটা বুঝছো? যে এই বরফটাকে আমরা 50 ডিগ্রির পানিতে রূপান্তর করতে চাই, তাহলে টোটাল গৃহীত তাপ কত? গৃহীত তাপের পরিমাণটা কত হবে? গৃহীত তাপ, এগুলো 9, 10 অঙ্ক। তাপ কত দেখি কে কে পারো। দিস ইজ দ্য কোয়েশ্চেন, যে এই যে -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বরফ তোমার কাছে আছে, 1 কেজি বরফ। এই বরফটাকে আমরা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করব, তাহলে কত তাপ দিতে হবে? কত তাপ দিতে হবে? ওকে কত তাপ দিতে হবে মানে কি? গৃহীত তাপ। ও কতটুকু তাপ গ্রহণ করবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। দেখি কে কে পারো। ওকে, তাহলে প্রথম কথা, তোমাদের প্রথম কাজ হচ্ছে এটা ট্রানজিশনটা এঁকে ফেলা। ট্রানজিশনটা কি জানো? ট্রানজিশনটা হচ্ছে এই হচ্ছে -30 ডিগ্রি বরফ, ওকে ধাম করে 50 ডিগ্রি পানি হয়ে যাবে না ভাইয়া। ও আগে যেটা হবে সেটা হচ্ছে সে আগে 0 ডিগ্রি বরফ হবে, এরপর 0 ডিগ্রি পানি হবে, এরপর যে কোনো তাপমাত্রার পানি হবে। এই হচ্ছে টোটাল ট্রানজিশন। আমি এঁকে ফেললাম যে দেখো হচ্ছে -30 ডিগ্রি সেলসিয়াসের কিসে আছে? আইসে আছে। তো সে ধূপ করে কিন্তু পানি হতে পারবে না, সে আগে তাপমাত্রা বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেলসিয়াসের আইসে রূপান্তর হবে, এরপর 0 ডিগ্রি আইস থেকে সে 0 ডিগ্রি পানি হবে। সে যে কোনো তাপমাত্রা হইতে পারবে না, সে আগে 0 ডিগ্রি আইস থেকে 0 ডিগ্রি ওয়াটার হবে, এরপর ফাইনালি সে যে কোনো তাপমাত্রার ওয়াটার হবে। এখানে কত? 50 ডিগ্রি চাইছে, তাই 50 ডিগ্রি ওয়াটার হলো। তাহলে এই হচ্ছে তার টোটাল ট্রানজিশন। তার ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি একটা ধাপ, 2টা ধাপ, 3টা ধাপ। এই 3 ধাপে মোট গৃহীত তাপ কত? খুবই সোজা, খেয়াল করো। এখানে তাপমাত্রার চেঞ্জ হয়েছে, তাহলে এখানে সূত্র হচ্ছে Q1 সমান ms ডেল থিটা। m হচ্ছে 1 কেজি, বরফের আপেক্ষিক তাপ s, বরফের আপেক্ষিক তাপ s হচ্ছে 2100। এটা মুখস্থ জানি, তোমাদের ডেটা দেওয়া থাকবে, হ্যাঁ, জুল পার কেজি পার কেলভিন 2100। তাহলে বরফের আপেক্ষিক তাপ 2100 ইন্টু তাপমাত্রার পরিবর্তন
0 মাইনাস মাইনাস 30, 0 মাইনাস মাইনাস 30, এ হলো তাপমাত্রার পরিবর্তন। ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব Q1। ক্যালকুলেট করো, ক্যালকুলেট হচ্ছে 2100 ইন্টু 30, তাহলে এটা পাবো 63,000, 63,000 জুল হচ্ছে Q1। এবার Q2, Q2 কোথায় আঁকবো? Q2 লিখবো এখানে, এই যে দেখো এখানে, এখানে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হয়েছে, অবস্থার চেঞ্জ হয়েছে, তাপমাত্রার চেঞ্জ হয় নাই, তাহলে ফর্মুলা হচ্ছে Q2, ফর্মুলা কি? MLF, MLF, M হচ্ছে 1 কেজি, LF এর মান আমরা মুখস্থ জানি 3,36,000, শেষ। তাহলে এটা আসবে একের সাথে 3,36,000 যোগ গুণ করলে 3,36,000 জুলই আসবে। এইগুলো 2 নাম্বার স্টেজ। এবার 3 নাম্বার স্টেজ। 3 নাম্বার স্টেজ হচ্ছে 0 ডিগ্রি পানি থেকে 50 ডিগ্রি পানি, কি তাপমাত্রার চেঞ্জ হয়েছে, তাহলে ফর্মুলা কি? MS ডেল থিটা। M কত? 1 কেজি, S হচ্ছে পানির আপেক্ষিক, এখন কিন্তু পানি, তাহলে পানির আপেক্ষিক তাপ 4200, আর ডেল থিটা হচ্ছে 50 মাইনাস 0। ক্যালকুলেট করো কত হয়? 4200 ইন্টু 50, তাহলে আমরা পাচ্ছি শতক, হাজার, অযুত, লক্ষ, 2,10,000 জুল। তাহলে এই হচ্ছে আমাদের 3টা ভাগে টোটাল গৃহীত তাপের পরিমাণ। তাহলে সর্বমোট গৃহীত তাপ কত? সুতরাং মোট গৃহীত তাপ Q হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস Q3। দেখি কারা কারা অ্যান্সারটা জানাতে পারছো। এটার সাথে আমরা যোগ দিব 3,36,000, যোগ দিব 63,000, 6,09,000। অ্যান্সার হচ্ছে 6,009,000 জুল। এই হচ্ছে আমাদের টোটাল গৃহীত তাপের পরিমাণ। কাদের সাথে মিলছে একটু কমেন্টে জানাও আমাকে। এগুলো ক্লাস 9-10 এর অঙ্ক। 6,09,000 বা বাকি সকলের সাথে মিলে গেছে ভাই। এগুলো সোজা, এগুলা মানে হচ্ছে তোমাদের MCQতে দিবে 1 নাম্বারের জন্য। মানে নবম দশমে তোমরা পড়ো নাই তো, তাই জিনিসটা একটু রিভিউ করে নিলাম, আমাদের এন্ড টপিক সময়টা কাজে লাগবে। হ্যাঁ, এগুলো 1 নাম্বারের জন্য আসবে, পারবো আমরা। খালি একটু খেয়াল রেখো, যখন তুমি বরফের জন্য করতেছো বরফের আপেক্ষিক তাপ, যখন তুমি পানির জন্য করতেছো পানির আপেক্ষিক তাপ, কারণ অলরেডি পানি হয়ে গেলে পানির আপেক্ষিক তাপ 4200, বরফের 2100। আচ্ছা, একজন বলছে তাপমাত্রাকে কেলভিনে নেওয়া লাগবে না। আচ্ছা, গত ক্লাসে আমরা বলেছি কেলভিনে তাপমাত্রার পরিবর্তন যা, সেলসিয়াসেও তা। তাহলে এখানে সেলসিয়াস আছে, এটা কি? এটা কি তাপমাত্রার পরিবর্তন না? দেখো তুমি যদি এটাকে কেলভিনে নিতা 273 কেলভিন, আর এটা যদি কেলভিনে নিতা এটা হতো 243 কেলভিন, বিয়োগ করলে এটার ফলাফল 30ই আসতো। অর্থাৎ কেলভিনে তাপমাত্রার পরিবর্তন যা হয় সেলসিয়াসে তাই হয়। তাই পরিবর্তন যখন হিসাব করবা কেলভিনে যা, সেলসিয়াসেও তা। এটা গত ক্লাসেই বলেছি, বারবার বলেছি। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমরা শুরু করি। এই গেল আমাদের তাপশক্তি রূপান্তরের খুব ছোট একটা অঙ্ক। এবার মনে রাখবা যে কোনো শক্তি খুব সহজেই তাপশক্তিতে রূপান্তর হয়। যেমন আমরা একটা অঙ্ক করি, দেখো এই অঙ্কটা খুবই পপুলার অঙ্ক, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছিল। এই অঙ্কে কি বলছে খেয়াল করো। এই অঙ্কতে বলছে যে 200 মিটার উঁচু, কত মিটার উঁচু? 200 মিটার উঁচু একটি জলপ্রপাতের তলদেশ ও শীর্ষদেশের তাপমাত্রার ব্যবধান নির্ণয় করো। তাপমাত্রার ব্যবধান নির্ণয় করো। ধরে নাও পতনশীল পানির সমস্ত শক্তির 3/5 তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হয়। ঘটনা কি? ঘটনা কিছুই বুঝি নাই, তাই না? এই মনে করো একটা জলপ্রপাত, আমি একটু ড্রয়িং করার চেষ্টা করি। এটা মনে করো পাহাড়, এই পাহাড় থেকে পানি পড়তেছে, এই হচ্ছে পানি পড়তেছে, এই যে পানি, হ্যাঁ, ঝর্ণার পানি পড়তেছে এই উঁচু থেকে। হ্যাঁ, এই উঁচু থেকে আমাদের ঝর্ণার পানি এভাবে পড়ছে। তো ঝর্ণার পানি পড়ার কারণে বলছে যে পতনশীল পানির সমস্ত শক্তির 3/5 তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হয়। তো প্রশ্নটা কি? প্রশ্ন হলো তলদেশ ও শীর্ষ দেশের তাপমাত্রার ব্যবধান। দেখো এটা হচ্ছে শীর্ষ দেশ, এটা হচ্ছে শীর্ষ, আর এটা হচ্ছে জলপ্রপাতের তলদেশ, এটা হচ্ছে তলদেশ। এই দুই অঞ্চলের তাপমাত্রার ব্যবধান বের করতে বলছে। তোমরা আমাকে বলো তো, এখানে পানি কত শক্তি নিয়ে পড়ে? জলপ্রপাতের টোটাল হাইট, এই টোটাল হাইট যদি হয় h, এই উচ্চতাটা যদি হয় h,
এই উচ্চতা যদি হয় h, তাহলে পানির এখানে মোট শক্তি mgh, m ভরের পানির মোট শক্তি mgh, তাহলে এই মোট শক্তির 3/5 তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হয়। তাহলে দেখো পানির মোট শক্তি mgh, কথা বুঝো, পানির মোট শক্তি mgh এর কতটুকু তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হয়? 3/5। তাহলে আমরা লিখতে পারি পানির মোট শক্তির 3/5 এটা ব্যয় হয় তাপমাত্রা বৃদ্ধিতে। যদি ডেল থিটা পরিমাণ তাপমাত্রা বাড়ে, শীর্ষ আর তলদেশের তাপমাত্রার পার্থক্য যদি হয় ডেল থিটা, তাহলে আমরা বলতে পারি এই পরিমাণ শক্তি, এই যে মোট শক্তির 3/5 ব্যয় হয় এই তাপমাত্রা বৃদ্ধিতে। তো তাপমাত্রা যদি ডেল থিটা পরিমাণ বাড়ে, তাহলে গৃহীত তাপের ফর্মুলা কি? ms ডেল থিটা। কথা বুঝছো? কথাটা বুঝো যে m ভরের পানির মোট শক্তি mgh, এই শক্তির 3/5 কার সমান? ব্যয়িত তাপ শক্তির সমান। ব্যয়িত তাপ শক্তি মানে কত? ms ডেল থিটার সমান। এখন যদি উভয় পক্ষ থেকে mm কেটে দেই, তাহলে আমি তাপমাত্রার পার্থক্য মানে ডেল থিটাটা পেয়ে যাব। সুতরাং আমাদের ডেল থিটার মান কত আসবে? ডেল থিটার মান আসবে 3/5 s, এখানে আসবে gh। এবার মানগুলো বসিয়ে দেই। 3/5, g এর মান 9.8, h এর মান জলপ্রপাতের উচ্চতা 200 মিটার, আর পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200। ক্যালকুলেট করলে আমরা জলপ্রপাতের শীর্ষ আর তলদেশের তাপমাত্রার পার্থক্যটা পেয়ে যাব। বলো কত হয়? উপরে হচ্ছে 3 × 9.8 × 200, নিচে হচ্ছে 5 × 4200। তাহলে আমরা পেয়ে যাব 0.28 কেলভিন। এই হচ্ছে তাপমাত্রার ব্যবধান, বা এত ডিগ্রি সেলসিয়াসও বলতে পারো, কারণ কেলভিনে ব্যবধান যা, সেলসিয়াসেও তা। আচ্ছা, যারা বলছো আরেকবার আমি আবার বলছি, সবাই একটু মনোযোগ দিবা, বুঝছো? অনেক অঙ্ক করানো থাকে তো। দেখো এই যে শীর্ষ দেশে আর তলদেশের তাপমাত্রার পার্থক্য চেয়েছে। তো তাপমাত্রা কেন বাড়ে? কারণ এই পানির যে শক্তি, মোট শক্তি mgh, এই শক্তির 3/5 তাপ শক্তিতে রূপান্তর হয়। ওকে, পানির মোট শক্তির 3/5 তাপ শক্তিতে রূপান্তর হয়। তাহলে 3/5 অফ mgh, এটা রূপান্তর হচ্ছে কিসে? তাপ শক্তিতে। কারণ তাপ শক্তির ফর্মুলা কি? যেহেতু তাপমাত্রার চেঞ্জ হয়, তাহলে তাপমাত্রা চেঞ্জ হলে তাপ শক্তির ফর্মুলা ms ডেল থিটা। এই যে ms ডেল থিটা রূপান্তর হচ্ছে, mm কাটা ডেল থিটার মান, ডেল থিটার মান বের করলাম। ডেল থিটা মানে কি? তাপমাত্রার ব্যবধান, শীর্ষদেশ আর তলদেশের তাপমাত্রার ব্যবধানটাই হচ্ছে ডেল থিটা। কারণ এই পানিটা এখান থেকে পড়েই সেটা তাপশক্তিতে রূপান্তর হয়। এই কারণে উপরে আর নিচে যে তাপমাত্রার ব্যবধান ডেল থিটা, সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারলাম 0.28 কেলভিন। তোমার মন চাইলে 0.28 ডিগ্রি সেলসিয়াস দিতে পারো। দ্যাটস ইট। ওকে, আরেকবার ডান। নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো এটা খুব সুন্দর প্রশ্ন, সিমিলার প্রশ্ন, যে তার বিভব শক্তি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। খেয়াল করো এখানে কি হয়েছে। এখানে হয়েছে যে 0 ডিগ্রি উষ্ণতার বা তাপমাত্রার একখণ্ড বরফকে কত উচ্চতা থেকে ছেড়ে দিলে মাটির সঙ্গে সংঘাতে সম্পূর্ণ গলে যাবে। ধরে নাও পতনজনিত শক্তির অর্ধেক, একটু লিখে নাও। ধরে নাও পতনজনিত শক্তির অর্ধেক তাপে রূপান্তর হয়। তাহলে দেখো বলছে যে কত উচ্চতা থেকে ছাড়লে, এই মনে করো একটা মিনার, হ্যাঁ একটা দালান। সো এই দালানের উচ্চতা কত হলে একখণ্ড বরফ, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, আইস, হ্যাঁ। তো কত উচ্চতা থেকে ছাড়লে, ধরো এইচ উচ্চতা, এটা টোটাল উচ্চতা, এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে এইচ। ছাড়লে এই বরফটা পড়তে 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 এখানে গলে যাবে। গলে যাবে মানে কি? পানি হয়ে যাবে। 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়ে যাবে। কিসের রূপান্তর হয়ে যাবে? পানি। কথা বুঝছো? যে একবারই বলবো, কত উচ্চতা থেকে ছাড়লে 0 ডিগ্রির বরফটা মাটিতে পড়তে পড়তে 0 ডিগ্রি পানি হয়ে যাবে। বলছে যে পতন শক্তির অর্ধেক তাপে রূপান্তর হয়। ধরে নাও পতন শক্তির অর্ধেক তাপে রূপান্তর হয়। তো এখান থেকে এখানে পড়লে মোট পতন শক্তি কত? সেই কাজ শক্তি ক্ষমতায় পড়ছো যে এইচ উচ্চতা থেকে একটা বস্তু যদি পড়ে, তাহলে তার পতন শক্তি mgh।
তাহলে পতন শক্তির অর্ধেক কিসে রূপান্তর হয়? তাপে রূপান্তর হয়। তাহলে পতন শক্তির অর্ধেক, মোট পতন শক্তি mgh, তার অর্ধেক মানে mgh/2, এটা রূপান্তর হচ্ছে তাপে। তাপ মানে কি? ms ডেল থিটা। এটাকে যখন করবা তখনই তুমি খাবা কাটা। কেন কাটা খাবা? কারণ এখানে কি তাপমাত্রার ব্যবধান চেয়েছে। এখানে বলছে 0 ডিগ্রির বরফ সে গইলা গিয়া 0 ডিগ্রির পানি হইছে। গলিত বরফ মানে বুঝে নিতে হবে 0 ডিগ্রির পানি। তাহলে এখানে কি তাপমাত্রার চেঞ্জ হইছে, তাহলে ডেল থিটা কেন দিলা? তো এখানে এটা সমান কি লিখতে হবে? এই যে এই শক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হয়, কিন্তু এখানে তাপ শক্তির সূত্র কোনটা হবে? ms ডেল থিটা। বলো, তোমরাই বলো। এই যে এই শক্তিটা mgh/2, অর্থাৎ mgh এর অর্ধেক পরিমাণ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। তো এখানে তাপ শক্তির সূত্র কোনটা? ms ডেল থিটা হবে। তোমরা বলো। দেখো এখানে 0 ডিগ্রি বরফ জাস্ট গলে 0 ডিগ্রি পানি হচ্ছে, তাহলে এখানে কি তাপ শক্তির পরিমাণটা কি ms ডেল থিটা হবে? না, এখানে হবে mlf। এখানে হবে mlf, কারণ আমরা জানি 0 ডিগ্রি বরফ 0 ডিগ্রি পানিতে রূপান্তর হলে mlf। এই mm কেটে দাও, আমার টার্গেট হচ্ছে h টা বের করা। সুতরাং h এর মানটা হবে 2 × lf ডিভাইডেড বাই g, 2lf/g। এবার মানগুলো বসিয়ে দেই। 2lf মানে কত? 2lf এর মান মুখস্থ রাখতে বলছি 3,36,000 জুল পার কেজি, আর জি এর মান 9.8। ক্যালকুলেট করলেই তুমি পেয়ে যাবা কত উচ্চতা থেকে একটা বরফ ছাড়লে বরফটা পড়তে পড়তে পানি হয়ে যাবে। 2 × ওকে, তাহলে এর উচ্চতা হচ্ছে ভাগ 1000, কিলোমিটার নিলে আমরা পাবো 68.5 কিলোমিটার। ও মাই গড, কিলোমিটারে মানে মিটারে পাবো, মিটার থেকে কিলোমিটার নিয়ে নিলাম। যে এত উঁচু থেকে আমি যদি একটা বরফখণ্ড ছাড়ি এবং পতন শক্তির অর্ধেক যদি তাপে রূপান্তর হয়, তাহলে বরফটা মাটিতে পড়তে পড়তে গলে যাবে, মাটিতে পড়তে পড়তে গলে যাবে। এই তো বুঝছো, সবাই পারছো। এটা হবে 68,500 কিলোমিটার, আর কি 571 কিলোমিটার, 68,571 মিটার। কিলোমিটারে নিলে এটা আসবে, কিলোমিটারে নিলে এটা আসবে। ওকে, আমরা সবাই ক্লিয়ার আশা করি। পরের প্রশ্নটা তাপশক্তি রূপান্তরের লাস্ট কোয়েশ্চেন। যে দেখো এখানে কি বলছে, দেখি কে কার আগে এটা করতে পারো। দেখো পৃথিবীর আবহাওয়ার ভেতর দিয়ে যাওয়ার সময় বা যাওয়ার ফলে 42 কেজি ভরের একটি জ্যোতিষ্কের বেগ, জ্যোতিষ্ক তো চিনো, গতিবেগ 20 কিলোমিটার পার মিনিট থেকে হ্রাস পেয়ে 5 কিলোমিটার পার মিনিট হলো। এই গতিবেগ পরিবর্তনের দরুন কত তাপ উৎপন্ন হলো তা ক্যালোরিতে নির্ণয় করো। তাপ আমাকে তাপ শক্তির পরিমাণ, তাপ মানে ভাইয়া তাপ শক্তি, এই যে তাপ, তাপ মানে তাপ শক্তির পরিমাণ ক্যালোরিতে নির্ণয় করতে বলছে। ভাই ঘটনাটা বুঝে এই মনে করো একটা উল্কাপিণ্ড, আচ্ছা অন্য কালার দিয়ে করি, সাদা কালার তো সবার, উল্কাপিণ্ডর কালার মনে করো এইটা, এই মনে করো একটা উল্কাপিণ্ড। ওকে, উল্কাপিণ্ড এটা আসতেছে, এটা কত বেগে আসতেছে ভাই? এটা অনেক বেগ, 20 কিলোমিটার পার মিনিট। তাহলে এটা আদি বেগ হচ্ছে 20 কিলোমিটার পার মিনিট যাচ্ছে। তো এর বেগ হ্রাস পেয়ে 5 কিলোমিটার পার মিনিট হলো। কিছুক্ষণ পর আমরা দেখলাম এই যে সেম জিনিসটার বেগ কমতে কমতে, যে বাতাসের বাধা আছে, বায়ুমণ্ডলের বাধা আছে, কমতে কমতে এটার বেগ হয়ে গেল হচ্ছে 5 কিলোমিটার পার মিনিট। বলছে এই যে গতিবেগের জন্য কত তাপ উৎপন্ন হলো, উৎপন্ন তাপের পরিমাণটা চাইছে। ভাই তোমরা আমাকে বলো তো, ওর এই শক্তিটাকে এটাই থাকতো না? মানে ওর প্রাথমিক শক্তি কত? ওর প্রাথমিক শক্তি হচ্ছে 12 mU²। ওর ফাইনাল এনার্জি কত? ফাইনাল এনার্জি হচ্ছে 12 mV²। যেহেতু বেগের পরিমাণটা কমেছে, তার মানে ওর এনার্জি কমছে। তাহলে এই 12 mU², 12 mV² চেয়ে বেশি। তাহলে বাকি এনার্জিটা কই গেল বলতে পারবা? যে ও একটা অনেক, ও মনে করো 100 জুল এনার্জি নিয়ে আসতেছিল, বাট এইখানে এসে তার এনার্জি হয়ে গেছে 20 জুল। তাহলে বাকি এনার্জি কই? বাকি যে মাঝখানে 80 জুল ছিল, তার 100 হয়েছে, তার এনার্জি 20, বাকি মাঝখানে যে 80 জুল এই ওয়েস্ট গেল, এটা কই গেল বলো বলো বলো?
এই এনার্জিটা কই গেল, কেউ বলতে পারবা? এই এনার্জিটা ওয়েস্ট হয়ে গেল। কোথায় ওয়েস্ট হলো? তাপ শক্তি রূপে ওয়েস্ট হলো। এন্ট্রপি না, ওই এনার্জিটা বাকি এনার্জিটা তাপ শক্তি রূপে ওয়েস্ট হলো। আমাদের কাছে সেই তাপ শক্তির পরিমাণটাই বের করতে বলছে, কত তাপ উৎপন্ন হবে। তাহলে সেই উৎপন্ন তাপের পরিমাণটা কিউ, কিউ হচ্ছে এই যে এখান থেকে এটার তফাত, তফাত হলো ছিল কত, হাফ এম ইউ স্কোয়ার, এবং শেষে ছিল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই যে তফাত, এই এনার্জিটাই তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। তাহলে এখানে আমরা উল্কাপিণ্ডের ভর জানি 42, তাহলে হাফ এম কমন নেই, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, হাফ এম এর মান 42, ইউ কত, এখানে অনেকে ভুল করবে, দেখো এটা কিলোমিটার পার মিনিটে দেওয়া আছে, এটা মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে দেখো কিলোমিটার, উপরে কি আছে কিলোমিটার, 20 কিলোমিটার, কিলোমিটার মানে 20 ইন্টু 1000, 20,000 মিটার। আর নিচে আছে মিনিট, মিনিট নিচে থাকা মানে 60 দ্বারা ভাগ, বুঝছো? এই যে উপরেরটা 20 ইন্টু 1000 কিলোমিটার, উপরে আছে কিলোমিটার। এই যে আরো সহজে বুঝাই, 20 কিলোমিটার পার মিনিট মানে হচ্ছে 20 কিলোমিটার উপরে, আর নিচে হচ্ছে মিনিট। এবার মিটার পার সেকেন্ডে নিতে হলে উপরেরটাকে মিটারে নিব, তাহলে 20 ইন্টু কিলোমিটার থেকে মিটারে নিলে 1000 দ্বারা গুণ, আর মিনিট থেকে সেকেন্ডে নিলে 60, 1 মিনিট মানে 60 সেকেন্ড। এই যে এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড, 1000 দ্বারা গুণ, এটা মিটারে চলে গেল, আর নিচে মিনিট আছে, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 দ্বারা ভাগ, এটা হলে মিটার পার সেকেন্ডে গেল। এটা হচ্ছে ইউ স্কোয়ার, এই হচ্ছে ইউ এর স্কোয়ার, মাইনাস ভি কত, ভি হচ্ছে 5 কিলোমিটার পার মিনিট, তাহলে 5 ইন্টু 1000 বাই 60 এর স্কোয়ার। ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব উৎপন্ন তাপ শক্তির পরিমাণ, তাড়াতাড়ি। তাহলে হাফ ইন্টু 42 মানে 21, 20,000 ভাগ 60 এর স্কোয়ার, মাইনাস 5,000 ভাগ 60 স্কোয়ার ইন্টু 21। তাহলে আমরা 5 পাবো, উৎপন্ন তাপ শক্তির পরিমাণ পাবো 21,87,500 জুল, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ওকে 21,87,500 জুল। তোমরা যারা কিলোমিটার পার মিনিট থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারো না, তারা এই যে লাইনটা একটু ভালো মতো খেয়াল করো। এটা যে আমি ভেঙে ভেঙে বুঝাইছি, তুমি কি করতেছো ভাই, একটু মনোযোগ দাও। কিলোমিটার মানে 20 কিলোমিটার উপরে লিখছি, পার মিনিট মানে মিনিটটা নিচে লিখছি, কিলোমিটারকে মিটারে নিতে হবে, তাই 1000 দ্বারা গুণ, আর মিনিটকে সেকেন্ডে নিলে 60। এই যে মিনিট, 1 মিনিট, এটা কি মিনিটের সামনে কেউ নাই মানে কে আছে, 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে উপরে মিটার নিচে সেকেন্ড, তাহলে কি মিটার পার সেকেন্ডে গেল কেনা, তাহলে এই জিনিসটা মিটার পার সেকেন্ডে চলে গেল। ঠিক একইভাবে এই যে মিটার নিচে সেকেন্ড, মিটার পার সেকেন্ডে চলে গেল। এই যে গতিশক্তির যে পরিবর্তন, যে ওর গতিশক্তি যে কমছে, কেন কমছে, কারণ বাকি এনার্জিটা তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। তাহলে যেটুকু গতিশক্তি চেঞ্জ হয়েছে, মাইনাস হয়েছে, ওইটাই আমার উৎপন্ন তাপ শক্তির সমান। এখানে গতিশক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হয়েছে, দ্যাটস ইট। এত জুল। এবার আমাদেরকে বলছে ক্যালোরি নির্ণয় করতে। জুল থেকে ক্যালোরিতে যাওয়ার উপায় কি ভাই? জাস্ট দেখো, মনে রাখবা 1 ক্যালোরি সমান 4.2 জুল। 19 ছিল, তাও আমি মনে করাই দিলাম আবার। তাহলে ওই যে জুলকে যদি আমি 4.2 দ্বারা ভাগ করি, তাহলে ক্যালোরিতে চলে যাবে। সুতরাং আমাদের ওইটা যদি অ্যান্সার করি, এই যে এটাকে যেটা পাইছি ওইটাকে 4.2 দ্বারা ভাগ করবা, 4.2 দ্বারা ভাগ করলে আমরা ক্যালোরি পেয়ে যাব। আমরা পাবো 520,833.34 ক্যালোরি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে এখানে এতগুলো জুল আছে, এটা যদি আমি 4.2 দ্বারা ভাগ করি, তাহলে ক্যালোরিতে চলে যাবে। তাহলে এটা আসবে 5,20,833.34 ক্যালোরি। এই তো সবার হয়েছে। হ্যাঁ, উত্তর আমরা ক্যালোরিতে নিয়ে নিলাম।
হ্যাঁ 4.2 দ্বারা ভাগ করে ফেললাম। ওকে ডান। আচ্ছা, তো নেক্সট আমাদের শক্তি রূপান্তর শেষ, এবার আমরা আসি সিস্টেম। ওকে, সিস্টেম সবাই একটু খেয়াল করবো, আমরা এখনো তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে যাইনি। হ্যাঁ, এগুলো ক্লাস 10 এর বেসিক, রাইট। ওকে, আমরা তোমাদের স্লাইডটা দিয়ে দিব, তো ক্লাস শেষে আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে আমি স্লাইডটা পোস্ট করে দিচ্ছি। ওকে, নাম ডান। এবার আমরা আসি সিস্টেম। ভাইয়া সিস্টেম, সিস্টেম বলতে কি বোঝায়? আমরা এই যে তাপগতিবিদ্যা অধ্যায়টা পড়তেছি, এই অধ্যায়ের যেই আলোচনা, অঙ্ক বা বিশ্লেষণ আমরা যেই মানে হচ্ছে একটা সিলিন্ডার পিস্টন ব্যবস্থার মধ্যে করি, মানে যত আলোচনা হবে, যত অঙ্ক হবে, বিশ্লেষণ হবে, সব কিছু আমরা এই সিলিন্ডার পিস্টন ব্যবস্থায় করে থাকি। সবাই একটু তাকিয়ে দেখো, এটা হচ্ছে একটা সিলিন্ডার, এটা হচ্ছে একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে এই হচ্ছে এটা পিস্টন, সিলিন্ডার পিস্টন ব্যবস্থা। হ্যাঁ, এটা হচ্ছে পিস্টন, সিলিন্ডার পিস্টন, এটা মনে করো পিস্টন, এখানে গ্যাস আছে, এইখানে আছে হচ্ছে তোমার গ্যাস। তো এই সিলিন্ডার পিস্টন ব্যবস্থাটাকে আমরা সিস্টেম হিসেবে ধরে নিব। তো আমাদের এই সিস্টেম নিয়েই যা সকল এখন আলোচনা। সিস্টেম প্রধানত 3 ধরনের, এমসিকিউতে আসবে। সিস্টেম 3 প্রকার, 3 প্রকার সিস্টেম পাওয়া যায়, 3 প্রকার সিস্টেম এক্সিস্ট করে। মূলত আমরা সিলিন্ডার পিস্টন ব্যবস্থাকেই সিস্টেম হিসেবে ধরবো, বাট আমরা এমসিকিউ এর জন্য একটু জেনে নেই। সিস্টেম 3 প্রকার, একটা হচ্ছে ওপেন সিস্টেম বা খোলা সিস্টেম, খোলা সিস্টেম বা ওপেন সিস্টেম, এবং 2 নাম্বারটা হচ্ছে বদ্ধ সিস্টেম, বদ্ধ সিস্টেম বা হ্যাঁ বদ্ধ সিস্টেম বা ক্লোজড সিস্টেম। আর 3 নাম্বারটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। তো খেয়াল করো বাচ্চারা, আন্ডা বাচ্চারা খেয়াল করো, খোলা সিস্টেম কাকে বলে? যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয় বিনিময় করতে পারে তাকে বলা হয় খোলা সিস্টেম। তাহলে খোলা সিস্টেম কি কি বিনিময় করে ভাইয়া? ভর এবং শক্তি, এই দুইটাই বিনিময় করে, ভর এবং শক্তি দুইটা বিনিময় করে, এই কারণে একে বলা হয় খোলা সিস্টেম। তো তোমার কাছে যদি কখনো প্রশ্ন আসে হোয়াট ইজ ওপেন সিস্টেম, তুমি বলবা কি? যেই সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি দুইটাই বিনিময় করতে পারে তাকে ওপেন সিস্টেম বলে। ফর এক্সাম্পল, ধরো তুমি চা বানিয়ে নিয়ে এসেছো, একদম মানে হচ্ছে একদম হট টি, গরম চা। এখন এই গরম চায়ের উপরে যখন তুমি একটু হাত রাখবা, দেখবা হাতের তালুতে জলীয় বাষ্প জমা হয়েছে, তাহলে সে পরিবেশের সাথে ভর বিনিময় করতেছে। একই সাথে কিছুক্ষণ পর গরম চাটা কি ঠান্ডা হয়ে যায় না? তাহলে পরিবেশের সাথে তাপ শক্তিও বিনিময় করতেছে। তাহলে ভর এবং শক্তি যেহেতু সে বিনিময় করছে, তাহলে ওই চায়ের কাপটাকে আমরা খোলা সিস্টেম বলতে পারি। কি সিস্টেম বলতে পারি? খোলা সিস্টেম বলতে পারি। এবার বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম মানে শুধুমাত্র শক্তি বিনিময় করবে, ভর বিনিময় করবে না। শক্তি বিনিময় করবে, ভর বিনিময় করবে না। এখন এই সিস্টেমটা কেমন হতে পারে? জাস্ট ওই চায়ের কাপটা যদি তুমি ভালোভাবে ঢেকে দাও, তাহলে কিন্তু জলীয় বাষ্প আর বাইরে যেতে পারছে না, কিন্তু কিছুক্ষণ পর চা ঠান্ডা হবে ঠিকই। তাহলে ঠান্ডা হওয়া মানে কি? সে পরিবেশে তাপ শক্তি ছেড়ে দিচ্ছে, তাহলে শক্তি বিনিময় করতেছে কিন্তু ভর বিনিময় করছে না। এই সিস্টেমকে বলবো বদ্ধ সিস্টেম। আর বিচ্ছিন্ন সিস্টেম মানে কি? যেই সিস্টেম পরিবেশের সাথে কোনোটাই বিনিময় করে না, ভরও বিনিময় করে না, শক্তিও বিনিময় করে না, তাকে আমরা বলবো বিচ্ছিন্ন সিস্টেম। ওকে, তো সিস্টেম কি? সিস্টেম হচ্ছে সিলিন্ডার পিস্টন ব্যবস্থা। তাপগতীয় চলরাশিগুলো আমরা যেখানে অ্যাপ্লাই করব বা যেখানে আমরা ক্যালকুলেশন করব, ওইটাকে আমরা বলবো সিস্টেম। এই সিস্টেম 3 প্রকার: ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম এবং আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেম ভর এবং শক্তি দুইটাই বিনিময় করে। ক্লোজ সিস্টেম শুধু শক্তি বিনিময় করে, পরিবেশের সাথে অনলি এনার্জি বিনিময় করে, ভর বিনিময় করে না। আরেকটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, যেটা ভর কিংবা শক্তি কোনোটাই বিনিময় করে না। এই হলো আমাদের 3 ধরনের সিস্টেম। এবার এই সিস্টেমের বাকি আলোচনা আমরা করছি।
সিস্টেম থেকে 1 নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসবে। হ্যাঁ, 1 নম্বরের প্রশ্ন আসবে সিস্টেম থেকে। ওকে, তো এই যে সিস্টেমের পর আমার জানতে হবে গ্যাসের প্রসারণে কৃতকাজ। আমরা আগেই বলেছি যে আমাদের এই পুরো অধ্যায়ে আমরা সিলিন্ডার পিস্টন ব্যবস্থা নিয়ে কাজ করব। তো আমি একটা সিলিন্ডার পিস্টন ব্যবস্থা এঁকে দিই। এখানে মনে করো এটা হচ্ছে একটা সিলিন্ডার, এইখানে মনে করো আছে পিস্টন। সবাই একটু খেয়াল করবা, সবাই একটু খেয়াল করে দেখো, এটার সিলিন্ডার এখানে আছে পিস্টন। এবার এই যে পিস্টনটা যে আছে এখানে আছে কিছু গ্যাস আছে। আমাদের টাইটেল কি? আমাদের টাইটেল হচ্ছে গ্যাসের প্রসারণে কৃতকাজ। তো ধরো কোনোভাবে গ্যাসটা প্রসারিত হলো, গ্যাস যদি প্রসারিত হয় এই পিস্টনটাকে একটু বাহিরে উঠে যাবে না, একটু উপরে উঠে যাবে না? কমন সেন্স ভাই, গ্যাসে যদি তুমি তাপ দাও, এদিক থেকে তুমি যদি তাপ প্রয়োগ করো, কি দাও? তাপ। তুমি যদি দাও গ্যাসের মধ্যে তাপ, তাহলে গ্যাসটা প্রসারিত হবে। গ্যাস প্রসারিত যদি হয় তাহলে পিস্টনটা কিছুটা উপরে উঠে যাবে। তাহলে এই যে পিস্টনটা, এটা মনে করো উঠে গেল এইখানে, পিস্টনটা চলে আসলো এইখানে। তাহলে গ্যাসের যে প্রসারণ হলো, এই প্রসারণে কৃতকাজ কত? গ্যাসের এই প্রসারণে কৃতকাজ কত? দেখো পিস্টনটা আগে এখানে ছিল, পিস্টনটা আগে এইখানে ছিল, এই যে এইখানে ছিল, ডট ডট দিয়ে বুঝাই। এবার পিস্টনটা উপরে চলে গেছে। তাহলে গ্যাস যে প্রসারিত হলো, এই প্রসারণে কাজ আমরা বের করব। তো ভাইয়া সামান্য পরিমাণ প্রসারণ, মনে করো এই এটুকু প্রসারণ, এটা হচ্ছে ডিভি পরিমাণ। আয়তনের প্রসারণ, এখানে গ্যাসের আয়তন প্রসারণ হয়েছে, সেটা হচ্ছে ডিভি। তো আমরা জানি প্রসারণে কৃতকাজ ডিডব্লিউ সমান হচ্ছে বল ইন্টু সরণ। বল হচ্ছে পিস্টনে অ্যাপ্লাইড ফোর্স। এই বলটা কোন বল? এই পিস্টনে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয়েছে সেই বল হচ্ছে আমাদের এফ। এখন ফোর্স সমান কি জানি? ফোর্স মানে বল। বল সমান সমান জানি প্রেসার ইন্টু এরিয়া, জানি কি না বলো? আমরা জানি গ্যাসের যেহেতু চাপ সম্পর্কিত, তাহলে বল সমান এফ সমান পি ইন্টু এ, জানি প্রেসার ইন্টু এরিয়া। এবার খেয়াল করো, এই ডিএক্সটা হচ্ছে এইটুকু সরণ, এই যে এই সরণটা হচ্ছে ডিএক্স, পরে ডিভি পরে লিখি, এই সরণটা হচ্ছে ডিএক্স, পিস্টনটা ডিএক্স পরিমাণ সরে গেল। এখন দেখো এ ইন্টু ডিএক্স, এটা কি ভাইয়া? এ হচ্ছে এরিয়া। কোন এরিয়া? এই যে এই এরিয়াটা, এখানে যে এরিয়াটা সেটা হচ্ছে আমাদের এ। পিস্টনটা যদি অন্যভাবে একে দেখাই তাহলে আরো সুন্দর মনে হবে। দেখো এই হচ্ছে আমাদের পিস্টন, এই পিস্টনের যে এরিয়া, এই যে পিস্টনের যে এরিয়া সেটা হচ্ছে আমাদের এ, এটার এরিয়া এ। পিস্টনটা ছিল এইখানে, দেখো পিস্টনটা ছিল এইখানে, পিস্টনটা ছিল এইখানে, এখান থেকে এইখানে উঠছে, তাহলে এখান থেকে এটুকু উঠছে, এটা হচ্ছে ডিএক্স। তাহলে বলো এরিয়ার সাথে একটা সিলিন্ডারের, এটা তো সিলিন্ডারের মতোই, সিলিন্ডারের এরিয়ার সাথে আমি যদি এই ডিএক্স গুণ দেই, তাহলে কি আমি এই ফাঁকা অংশের ভলিউমটা পেয়ে যাব না ভাইয়া? এই যে অংশটা, এই যে গ্যাসের প্রসারণ, এই অংশের ভলিউমটা পেয়ে যাব না, বা আয়তনটা পেয়ে যাব না? ক্রস সেকশনাল এরিয়া এর সাথে কতটুকু উঠলো পিস্টন ডিএক্স, এটা যদি গুণ দেই, তাহলে কি আমরা এই ফাঁকা অংশের এরিয়াটা পেয়ে যাব, আয়তনটা পেয়ে যাব না? এটার এরিয়ার সাথে কতটুকু উঠলো এই অংশটুকু যদি গুণ দেই, তোমরা নিশ্চয়ই জানো সিলিন্ডারের এরিয়ার সাথে আমরা যদি সিলিন্ডারের লেংথ গুণ দেই, তাহলে কিন্তু আমরা সিলিন্ডারের আয়তন পাই। ঠিক একইভাবে এই এরিয়াটা মানে এ, এটা পিস্টনের এরিয়া, এর সাথে যদি সিলিন্ডারটা কতটুকু উঠছে ডিএক্স, এটুকু যদি গুণ দেই, তাহলে আমরা এই যে এই আয়তনটা পেয়ে যাব। এই আয়তনটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ, যেটাকে আমরা ডিভি বলতে পারি, তাহলে এই এডিএক্স এর জায়গায় আমরা লিখতে পারবো ডিভি, তাহলে পি ডিভি। এ হচ্ছে আমাদের ডিডব্লিউ, গ্যাসের প্রসারণে কৃতকাজ, ডিভি পরিমাণ প্রসারণে কৃতকাজ, ডিডব্লিউ সমান পিডিভি। একদম গুরুত্বপূর্ণ একটা রিলেশন, সম্পর্ক, যে সামান্য পরিমাণ আয়তন ডিভি প্রসারণে কৃতকাজ হচ্ছে ডিডব্লিউ সমান পিডিভি। যেখানে আমরা ধরে নিচ্ছি পি কনস্ট্যান্ট, আমরা ধরে নিচ্ছি পি স্থির, মানে সামান্য আয়তন প্রসারণের জন্য যে সামান্য একটু প্রসারণ হয়েছে, এই কারণে চাপের তেমন পরিবর্তন হয় না, এই কারণে আমরা ধরে নিচ্ছি চাপ স্থির। চাপ যদি পরিবর্তন হয় তাহলে করতে হবে ইন্টিগ্রেশন, সেটাতে আমরা আসতেছি, বাট আমরা এখানে ধরে নিচ্ছি পি স্থির। গ্যাসের প্রসারণে সামান্য প্রসারণ হয়েছে, এক্ষেত্রে কৃতকাজ ডিডব্লিউ সমান পিডিভি, সবাই লিখো গ্যাসের প্রসারণে কৃতকাজ ডিডব্লিউ সমান পিডিভি।
ওকে, ডিভিটা কেমনে আসলো? এই যে পি, মূলত কাজের সূত্র হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে এফ সমান পি এ ইন্টু ডিএক্স, মানে এরিয়া ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে আয়তন। তাহলে এরিয়া ইন্টু দৈর্ঘ্য মানে আয়তন, তাহলে এরিয়া ইন্টু দৈর্ঘ্যের পরিবর্তন মানে আয়তনের পরিবর্তন ডিভি। তাহলে ডিডাব্লিউ সমান পিডিভি। এটা কখন? যখন চাপ স্থির, যখন আমাদের চাপ স্থির। চাপ স্থির না থাকলে এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আমরা ধরে নিয়েছি চাপ স্থির। আচ্ছা, তো আমি তোমরা একটু মনোযোগ দাও যে গ্যাসের প্রসারণের কৃতকাজ হচ্ছে বল ইন্টু সরণ, এফ ইন্টু ডিএক্স। এখন এই এফ সমান লেখা যায় পি এ, এটা তো জানো নাকি? এফ সমান পি এ ইন্টু ডিএক্স। এখন এখানে পি হচ্ছে গ্যাসের চাপ, এ হচ্ছে এরিয়া, যেই এরিয়ায় চাপটা পড়ছে। এই দেখো এই এরিয়া, এটা যদি পিস্টন হয়, এই যে পিস্টনটার মেইন রূপ এরকম, এটা যদি পিস্টন হয় তাহলে পিস্টনের এরিয়া হচ্ছে এ, আর পিস্টনটা ছিল এইখানে, এখান থেকে ডিএক্স পরিমাণ উপরে উঠে গেল, তাই না? তাহলে এখানে এ ইন্টু ডিএক্স পাচ্ছ। এরিয়ার সাথে তুমি যদি জাস্ট এই দৈর্ঘ্যটা গুণ দাও, এ ইন্টু ডিএক্স দাও, তাহলে তুমি এই অংশের আয়তনটা পেয়ে যাবে না ভাই? এরিয়ার সাথে, কোনো একটা এরিয়ার সাথে আমরা যদি দৈর্ঘ্য গুণ দিই তাহলে তো ওই অংশের আয়তন পাই। এই যে এটা দ্বারা বুঝালাম, এই যে এরিয়া, এই এরিয়ার সাথে তুমি যদি এই দৈর্ঘ্যটা গুণ দাও তাহলে তুমি এই অংশের আয়তন পেয়ে যাবে না? তাহলে এখানে আমরা আয়তন পেয়ে যাব যে গ্যাস কতটুকু প্রসারণ হয়েছে। যে আমরা এই আয়তনটার নাম আমি দিয়েছি ডিভি। তাহলে ডিভি মানে হলো এরিয়া ইন্টু ডিএক্স, আয়তন। তাহলে আমরা পাচ্ছি আলটিমেটলি পি ইন্টু ডিভি। এটা হলো গ্যাসের আয়তন প্রসারণের কাজ। এবং এক্ষেত্রে এই যে ডিভি মানে আয়তনের পরিবর্তন, এখানে পি মানে কি? চাপের পরিবর্তন। মনে রাখবা, যাদের আগে ডি লাগানো আছে তারাই পরিবর্তন বোঝায়। তাহলে ডিডাব্লিউ বলতে বোঝায় কৃতকাজ কতটুকু পরিবর্তিত হয়েছে, পরিবর্তিত কাজ কত। আর ডিভি দ্বারা আয়তনের পরিবর্তন। আর তাহলে পি এর সামনে ডি নাই, তাহলে বুঝবা কি? পি স্থির। তাহলে স্থির চাপে এখানে মূলত বোঝানো হয়েছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণের কাজ। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণে কাজ। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণের কাজ হচ্ছে ডিডাব্লিউ সমান পিডিভি। ডিডাব্লিউ সমান কি ভাইয়া? পিডিভি। ওকে, এটাই সিম্পল। আচ্ছা, এফ সমান পি এ কেমনে? তাসরিফ তো কি, তোমাকে আমি থাপ্পড় দিব। এফ সমান পি এ কেমনে এটা তোমরা জানো না, এটা আমি বলি নেই। পি সমান কি? এফ বাই এ। এটা কি কোনোদিন পড়ছো নাকি পড়ো নাই জীবনে? এখন যদি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে এসে বলো যে এটা কেমনে, তাহলে তো আসলে মেজাজ গরম হবে। পি সমান এফ বাই এ, এটা তোমরা জানো না যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। তাহলে এফ সমান কি হবে? পি এ। এফ সমান পি এ। ওকে, একজন বলছে এফ সমান এম এ না। আরে এটা কোন লেগেলে ছাগল? এফ সমান এম এ না, এটা আবার কে বলছে? রাজীব রয়। সুন্দর, ভেরি গুড। আমি খুবই অবাক হচ্ছি তোমাদের নলেজ দেখে। আমি আসলে খুব মনে হচ্ছে কি বলবো, এই তোমাদের এই ধরনের কোয়েশ্চেন শুনে খুব হতাশ হচ্ছে যে এই যে এফ সমান এম এ, ফার্স্ট ইয়ারে কি পড়ছো? এফ সমান এম এ বলো এখনো? এফ সমান মূলত ফর্মুলা হচ্ছে এটা, এম ডিডিটি অফ ভি প্লাস ভি ডিডিটি অফ এম। অন্তত আমার যারা ফার্স্ট ইয়ার ব্যাচে ছিল তাদেরকে আমি পড়াইছি। আবার গ্যাসের জন্য চাপ যেহেতু একটা ভাইটাল রোল প্লে করে, তাহলে পি সমান এফ বাই এ, সুতরাং এখানে এফ সমান পি এ লিখেছি, আর কিছুই না। কারণ গ্যাসের জন্য চাপ খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, এই কারণে এখানে এফ এর জায়গায় পি এ লিখছি। এম এ কেন লিখবো? এখানে কি পিস্টনের গতি দিয়ে আমার দরকার আছে? মানে আমার তো জানার দরকার নাই যে পিস্টন কত ত্বরণে উপরে উঠেছে, এটা আমার দরকার নাই। তো আমার দরকার হচ্ছে গ্যাসের আয়তনের পরিবর্তন কত হয়েছে, ডিভিটা দরকার।
এই কারণে PA থেকে DV নিয়ে আসলাম। ওকে, সো পরবর্তী অভ্যন্তরীণ শক্তি, এটাতে একটু পর, আচ্ছা এখনই আসতেছি। তাপগতীয় চলরাশি, আগে বুঝো তাপগতীয় চলরাশি কি কি। তাপগতীয় চলরাশি বলতে আমরা এই অধ্যায়ে অনেক অনেক অঙ্ক করব। সেই অঙ্কগুলো মূলত কাদের মাধ্যমে করব? চলরাশিগুলো কি? চলরাশি বলতে বোঝায় যেই রাশিগুলো দিয়ে আমরা এখানে একটা সিস্টেমকে বর্ণনা করতে পারি সেগুলোকে বলা হয় তাপগতীয় চলরাশি। তো চলরাশিগুলো একটু লিখে নাও। চলরাশি হচ্ছে প্রথমত তাপমাত্রা, সবাই একটু লিখো। তাপমাত্রা, যেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি, তাপমাত্রা টি। চাপ, চাপ পি। আয়তন, আয়তন ভি। আর তাপ শক্তি, তাপ শক্তি কিউ। অনেক বইয়ে 3টা বলা আছে, বাট আমরা 4টা সম্পর্কেই জানবো। এগুলো হচ্ছে আমাদের তাপগতীয় চলরাশি। ওকে, একটু লিখে নাও। তাপমাত্রা, চাপ, সবাই বলো। তাপমাত্রা, সবাই বলো, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা যত অঙ্ক করব এই রাশিগুলোই থাকবে। তোমরা যখন গতিবিদ্যা পড়েছো সেখানে বেগ পড়েছো, ত্বরণ পড়েছো, সরণ পড়েছো, ওগুলা ছিল গতিবিদ্যার চলরাশি। আর তাপগতিবিদ্যার চলরাশি মানে আমরা একটা সিস্টেমকে যে সকল রাশি দ্বারা ডেসক্রাইব করব সেই রাশিগুলো হচ্ছে তাপগতীয় চলরাশি। এটা সংজ্ঞা আসবে না, আমার জানতে হবে তাপগতীয় চলরাশি কারা। সবাই বলো। তাপমাত্রা, চাপ, আয়তন, তাপ শক্তি। একটা সিস্টেমের তাপমাত্রা, চাপ, আয়তন, তাপ শক্তি, এই 4টাকে বলবো ওই সিস্টেমের তাপগতীয় চলরাশি। ওকে, এদেরকে আমরা বলবো তাপগতীয় চলরাশি। ওকে, ওকে, তাপমাত্রা, চাপ, আয়তন, তাপ শক্তি। ওকে, এই 4টা জিনিস। আচ্ছা, তা আমি বকা দিছি, এই জন্য আবার মাইন্ড করো না, টিচাররা তো একটু বকা দিবেই, চিন্তা না, আমি কিন্তু বুঝাচ্ছি, বুঝিয়ে ছাড়বই, তুমি না বুঝলে বুঝিয়ে ছাড়বো। তুমি যদি একদম জিরো নলেজ নিয়েও আসো, মন দিয়ে ক্লাসটা করো, সব বুঝবা, মন দিয়ে করো। এই 4টাকে আমরা বলবো, এই যে তকিরে যে আমি বকা দিলাম, তকি কিন্তু আমাদের রেগুলার স্টুডেন্ট, ওরা আমি চিনি। তাপমাত্রা, চাপ, আয়তন আর তাপ শক্তি, এই 4টা জিনিস মনে রাখবে। এগুলোকে বলবো আমরা তাপগতীয় চলরাশি। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু পরে বুঝবা যে কতটা গুরুত্বপূর্ণ। এখন আসি একটা গুরুত্বপূর্ণ তথ্যটার নাম হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। এগুলো বেসিক বিল্ড আপ। এরপরে যখন অঙ্ক করব দেখবা কত সহজ হয়ে গেছে জিনিসগুলা। অভ্যন্তরীণ শক্তি, ভাইয়া মূলত আমরা এখানে যেহেতু তাপগতিবিদ্যায় গ্যাস নিয়েই পড়ি, তো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নিয়ে কথা বলি। দেখো, এই মনে করো সিলিন্ডার। এবার এই সিলিন্ডারের ভিতরে কি আছে? গ্যাস আছে। এখানে একটা পিস্টন আছে, পিস্টন মানে লক করা পিস্টন। এখন এর ভেতরে কি আছে? গ্যাস। এ হচ্ছে গ্যাস আছে, এই যে পিস্টন। এবার বলো, তুমি বলো, আমি যদি গ্যাসের তাপ শক্তি দেই, এখানে যদি তাপ শক্তি দিই কি হবে? কেউ বলতে পারবা? একটু বলো তো। আমি যদি তাপ শক্তি দেই, এটাকে বলে তাপ শক্তির দেই, অর্থাৎ সিস্টেম। এখানে সিস্টেম হচ্ছে সিলিন্ডার। ও যদি তাপ শক্তি শোষণ করে তাহলে কি হবে? কেউ বলতে পারবা? গ্যাসের কি হবে তাপ শক্তি যদি সে শোষণ করে? বলো ভাই। বিদ্যার প্রথম সূত্র কখন পড়াবেন? এরপরই এগুলো আস্তে আস্তে যেতে হবে, উইরা উইরা তো যেতে পারবো না। পিস্টন উপরে উঠে যাবে, রাইট, কিন্তু তার আগে বুঝো এখানে এই গ্যাস আগে কিছু পরিমাণ তাপশক্তি শোষণ করবে। কি করবে? শোষণ করবে। করার পর গ্যাসের অণুগুলো কাঁপতে থাকবে, গ্যাসের অণুগুলো ডান্স করবে, দিলে ধানচিং ঝাপাং ঝাম্পিং ঝাপাং করবে। এই গ্যাসের অণুগুলো যখন কাঁপাকাঁপি শুরু করবে ভাইয়া, তার মানে গ্যাসের অণুগুলোর না, আচ্ছা, গ্যাসের অণুগুলো যখন কাঁপাকাঁপি শুরু করবে, এটাকে বলা হয় গ্যাসের অণুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া। অভ্যন্তরীণ শক্তি মানে কি? অভ্যন্তরীণ শক্তি মানে হচ্ছে অণুগুলোর, একটু লিখে নাও, অণুগুলোর রোটেশনাল ভাইব্রেশনাল এনার্জি, অণুগুলোর কম্পন শক্তি, মোট কথা কম্পন শক্তি, কৌণিক গতিশক্তি, রৈখিক গতিশক্তির সমষ্টি আর কি। রৈখিক
প্লাস কৌণিক গতিশক্তি, এর সমষ্টিকে আমরা বলবো অভ্যন্তরীণ শক্তি। বুঝছো? যে দেখবা কোথাও তাপ দিলে ফার্স্টে সেটা গরম হয়। কেন গরম হয় জানো? কারণ অণুগুলো নাচানাচি শুরু করে। আর নাচানাচি শুরু করা মানে কি? তারা কাঁপাকাঁপি করতেছে, লাফালাফি করতেছে, এটা বলে অভ্যন্তরীণ শক্তি বাড়ছে। আর অভ্যন্তরীণ শক্তি বাড়া মানেই তাপমাত্রা বাড়া। একটা অণুগুলো লাফাচ্ছে কেন? তাপমাত্রা বাড়তেছে, অভ্যন্তরীণ শক্তি বাড়তেছে। দেখো এই যে তুমি আমাকে বলো এখানে অভ্যন্তরীণ শক্তি বেশি না এখানে, বলো। তুমি খালি কমেন্টে বলো প্রথম না দ্বিতীয়। এটা হচ্ছে প্রথম। সা রে গা মা পা ধা নি সা। আর এটা হচ্ছে তোমার দ্বিতীয়, সা রে গা মা পা ধা নি সা। বলো কোন ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি বেশি? হ্যাঁ, তো কোন ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি বেশি? দ্বিতীয় ক্ষেত্রে, রাইট। কারণ দ্বিতীয় ক্ষেত্রে লাফালাফি বেশি। তো মনে রাখবা দ্বিতীয় ক্ষেত্রে তাপমাত্রাও বেশি। অভ্যন্তরীণ শক্তি মানেই তাপমাত্রা। এই যে এখানে মনে রাখবো অভ্যন্তরীণ শক্তিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, ইউ, বাট এক্সাক্ট অভ্যন্তরীণ শক্তি আমরা কখনোই মাপতে পারি না। এই কারণে অলওয়েজ আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হিসাব করি, ডিইউ। কি আবার ডিইউ দ্বারা ঢাকা ইউনিভার্সিটি মিন করো না। ডিইউ দ্বারা বোঝাচ্ছে ইউ মানে অভ্যন্তরীণ শক্তি, আর ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। সো মনে রাখতে হবে যে এই যে অভ্যন্তরীণ শক্তি ইউ, এটা কিন্তু তাপমাত্রার সমানুপাতিক। হ্যাঁ, তাপমাত্রার সমানুপাতিক না, যে যার অভ্যন্তরীণ শক্তি বেশি তার তাপমাত্রাও বেশি। মনে থাকে জানো, এটা পরীক্ষায় আসবে। ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বোর্ড, তোমার কলেজ পরীক্ষা, সব জায়গায় আসবে যে অভ্যন্তরীণ শক্তি বেশি হলে তাপমাত্রা কি হয়? বেশি হয়। অভ্যন্তরীণ শক্তি কম হলে তাপমাত্রা কম হয়। একটা সিম্পল এক্সাম্পল দেই, বরফের অণুগুলো কি কাঁপাকাঁপি করে? বেশি করে না। এ কারণে বরফের তাপমাত্রাও কম। অভ্যন্তরীণ শক্তি কম, তাপমাত্রাও কম। বরফের মধ্যে তুমি যদি তাপ দাও, অণুগুলো লাফালাফি শুরু করবে। লাফালাফি করা মানে কি? অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাহলে আস্তে আস্তে তার তাপমাত্রাও বাড়বে, সে পানিতে রূপান্তর হবে। পানিতে তুমি যদি দেখো নর্মাল পানি আছে, গ্লাসের মধ্যে পানি, কোনো লাফালাফি করতেছে না, বাট পানিতে যদি তুমি তাপ দাও সেটা ফুটতে শুরু করে, বলক আসে, তাই না? বুদবুদ চলে আসে। কেন? কারণ অভ্যন্তরীণ শক্তি বাড়তেছে এবং একই সাথে তাপমাত্রাও বাড়ে। তাহলে মনে রাখবা অভ্যন্তরীণ শক্তি মানেই তাপমাত্রা, সোজা হিসাব। যদিও শক্তি আর তাপমাত্রা ভিন্ন জিনিস, বাট মনে রাখবা এটা জাস্ট মানে হচ্ছে হিসেবে সুবিধার জন্য মনে রাখবা যে অভ্যন্তরীণ শক্তি বাড়ছে মানে কি? তাপমাত্রা বাড়ছে। অভ্যন্তরীণ শক্তি কমছে মানে কি? তাপমাত্রা কমছে। তাহলে কও অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় নাই, এটা মানে কি? কও, উত্তর দাও, পরীক্ষা আসবে। অভ্যন্তরীণ শক্তি বেড়েছে মানে কি? তাপমাত্রা বেড়েছে। অভ্যন্তরীণ শক্তি কমেছে মানে তাপমাত্রা কমেছে। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় নাই মানে কি বলো? আচ্ছা, বাঁধন এস এম বলছো ভাইয়া বাংলাতেও যদি ভেঙে ভেঙে পড়ানো লাগে। আমি আগেই বলছি বেসিক থেকে পড়াবো ভাইয়া। এখানে তোমাদের জন্য অনেক কিছু আছে। দেখো এখানে স্লাইড আছে 29টা। তোমাদেরকে একটু দেখাই, যারা অধৈর্য হয়ে আছো তাদেরকে দেখে কতগুলো অঙ্ক আছে এখানে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সকল ভ্যারিয়েশন অঙ্ক। 7টা 8টা 9টা 10টা 11 12 13টা অঙ্ক আছে, এবং এগুলো সব তাপগতিবিদ্যার প্রথম সূত্র। সো আমরা কি বেসিকটা ক্লিয়ার করে নিই, অভ্যন্তরীণ শক্তিটা বুঝাই, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এরপরে আমরা চলে যাব অঙ্কগুলোতে। সো অধৈর্য হয়েও না, থাকো। ওইখানেও ফাঁকা নাই। আরে আচ্ছা, এই তো পোলাপান সবাই লিখছো। একজন লিখছে টি সেম, ইয়েস, টেম্পারেচার চেঞ্জ হবে না। তাহলে এটা পরীক্ষা আসবে যে অভ্যন্তরীণ শক্তি ধ্রুব থাকলে তাপমাত্রার পরিবর্তন বৃদ্ধি পায়, তাপমাত্রার পরিবর্তন বেশি হয়, কম হয়, অপরিবর্তিত থাকে। তার মানে আমরা বলতে পারি, মনে রাখবা এই অধ্যায়ে ডিইউ মানেই চেঞ্জ, ডিভি মানেই চেঞ্জ বুঝাবে। এই দেখো ডিইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটাকে অন্তস্থ শক্তিও বলে। একটু লিখে নাও, অন্তস্থ শক্তির পরিবর্তন বুঝায়। পরিবর্তন বোঝায়। এবার তোমাদের কাছে আমার লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই সিস্টেমের যদি টি স্থির থাকে, টি মানে তাপমাত্রা, টি স্থির থাকলে কোয়েশ্চেন হচ্ছে এ অপশন ডিইউ পজিটিভ, বি অপশন ডিইউ নেগেটিভ, সি অপশন ডিইউ 0, কোনটা হবে বলো? এটা বিভিন্ন জায়গায় আসছে এবং পোলাপান বাস খাইছে, বলো।
টি মানে তাপমাত্রা, আমি ডিটেলসে লিখি নাই। এই সিস্টেমের ধরো তাপমাত্রা স্থির আছে, তাহলে ডিউ পজিটিভ, ডিউ নেগেটিভ, ডিউ জিরো, কোনটা হবে বলো? আচ্ছা, আবু সাইদ বলে দিয়েছে অলরেডি, ডিউ জিরো হবে। ইয়েস, ডিউ হবে জিরো, রাইট, এই তো বুঝে গেছো, ডান। ওকে, অভ্যন্তরীণ শক্তির ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে অভ্যন্তরীণ শক্তি লিখে নাও, ইন্টারনাল এনার্জি অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার। ইন্টারনাল এনার্জি অনলি অ্যান্ড অনলি টেম্পারেচার ফাংশন। আমি ইংলিশ ভালো পারি না, টেম্পারেচার ফাংশন, এটা মানে বুঝাচ্ছি যে এই ফাংশন মানে বোঝায় যে তাপমাত্রার উপর নির্ভর করে, আর কারো উপরই না। যদি বলা হয় আয়তন বাড়ানো হলো, আরো তাপ শক্তি দেওয়া হলো, কোনো কিছু যায় আসে না। তুমি খালি জিজ্ঞেস করবে যে তাপমাত্রা চেঞ্জ হয়েছে, না, তাহলে অভ্যন্তরীণ শক্তিও চেঞ্জ হয় নাই। তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা কমলে কমে, শেষ, সিম্পল হিসাব। ওকে, মনে থাকে জানো রে। এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। দেখো, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং খুবই সোজা। প্রথম সূত্রটা আমি এক লাইনে লিখে ফেলি, ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবার এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি আসলে? এটা বোঝাচ্ছে কোনো সিস্টেমে, সিস্টেম মানেই কল্পনা করবা সিলিন্ডার পিস্টন। তোমার সামনে আমি সিস্টেমের কথা বলছি মানেই কি, মানেই তুমি এটা কল্পনা করে নিবা, এটা হচ্ছে সিলিন্ডার, এখানে আছে পিস্টন, এই হচ্ছে সিস্টেম। ওকে, তো এই যে সিস্টেমটা, এই সিস্টেম বুঝো, কোনো সিস্টেমে যদি ডিকিউ পরিমাণ তাপ শক্তি দেয়া হয়, তার মানে এখানে আমরা কতটুকু তাপ শক্তি দিব? ডিকিউ পরিমাণ তাপ শক্তি দিব। ডিকিউ পরিমাণ তাপ শক্তি দেওয়া হলে এই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়াবে, অর্থাৎ তাপমাত্রা বাড়াবে। এই যে এখানে অণুগুলো লাফালাফি কাঁপাকাঁপি বেড়ে যাবে না, তাহলে এই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়াবে, মানে ডিউটা বাড়াবে, আর কিছু অংশ গ্যাসটাকে প্রসারিত করবে। গ্যাস যদি প্রসারিত হয় তাহলে কৃতকাজ হবে, তাই না? তাহলে দেখো, টোটাল তাপ শক্তি দিছো ডিকিউ, এর কিছু অংশ তাপমাত্রা বাড়ালো, মানে অভ্যন্তরীণ শক্তি বাড়ালো, আর কিছু অংশ বাহ্যিক কাজ সম্পাদন করলো। বাহ্যিক কাজ সম্পাদন করা মানে এই গ্যাসটা প্রসারিত হলো, প্রসারিত হয়ে মনে করে এই পর্যন্ত উঠে গেল, বুঝছো তো? কিছু অংশ কি করে, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ওকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি তাহলে? যে আমরা যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করব, সেই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়াবে, আর ওই তাপ শক্তির বাকি অংশ দ্বারা সিস্টেম প্রসারিত হবে, বা সোজা বাংলা কথায় বলতে গেলে বাকি অংশ দ্বারা বাহ্যিক কাজ সম্পাদন হবে। সিস্টেম প্রসারিত হওয়া মানে গ্যাস প্রসারিত হওয়া মানেই বাহ্যিক কাজ সম্পাদন হওয়া, যেটাকে আমরা ডিডাব্লিউ বলতেছি। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটা শক্তির সংরক্ষণশীলতার একটা রূপ, কারণ যে পরিমাণ তাপ শক্তি দিচ্ছ তুমি সেই পরিমাণই এনার্জি পাচ্ছ, ভিন্ন রূপে পাচ্ছ। দেখো, ধরো তাপ শক্তি দিলে 100 জুল, এই 100 জুলের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বাড়াবে 20 জুল, আর বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদন করবে 80। তাহলে এই দুইটা যোগফল আর এটা কি সমান সমান, তাহলে এটা কি শক্তি রূপান্তরের একটা ফর্মুলা, আর কিছুই না। এ হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। সো এবার খেয়াল করে দেখি কি কি হইতেছে। যে তুমি যদি তাপ শক্তি দাও ডিকিউ পরিমাণ, কিছু অংশ সিস্টেমের তাপমাত্রা বাড়াবে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বাড়াবে। এরপর কি, সিস্টেমটা প্রসারিত হবে না? প্রসারিত হলে পিস্টনটা উপরে উঠে যাবে, এই যে এই পর্যন্ত গ্যাস আসলো, তো সিস্টেম পিস্টনটা উপরে উঠা মানেই গ্যাস প্রসারিত হয়েছে, আর গ্যাসের প্রসারণ হইলে কাজ হয় ডিডাব্লিউ সমান পিডিভি। তাহলে তাহলে কিছু অংশ ব্যয় হইল অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে, আর কিছু অংশ ব্যয় হইল কিসে করতে? গ্যাস কর্তৃক বাহ্যিক কাজ সম্পাদন করতে। এটাই তোমার বইয়ে লেখা আছে, তোমরা দেখবা। ওকে, এই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবার এই প্রথম সূত্রের বিভিন্ন রূপ আমরা দেখব, তবে রূপে যাওয়ার আগে এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে নাও। দেখো ভাই, কয়েকটা জিনিস, যে এই যে ডিকিউ, ডিকিউ মানে হলো তাপ শক্তি, সবাই লিখো ডিকিউ। ডিকিউ মানে তাপ শক্তি, তাপ শক্তি, সবাই এটা লিখবা। ডিকিউ মানে তাপ শক্তি। এরপরে দুইটা পার্ট করো, দুইটা পার্ট হচ্ছে এইভাবে করো, তাপ শক্তি। ওকে, একটা পার্ট, দুইটা পার্ট।
তাপশক্তি লিখো সিস্টেমে দিলে পজিটিভ, সিস্টেম থেকে বের হলে নেগেটিভ। সিস্টেমে দিলে পজিটিভ আর সিস্টেম থেকে বের হলে নেগেটিভ, লিখে নাও। সোজা বাংলা কথায় তুমি যদি সিস্টেমে তাপ শক্তি দাও, এই যে এখানে যদি তাপ শক্তি দাও মানে সিস্টেম যদি তাপ শক্তির শোষণ করে তাহলে ডিকিউটা পজিটিভ। অঙ্ক করার সময় যদি বইলা দেয় যে সিস্টেমে 50 জুল তাপ শক্তি দিছো, তাহলে এই 50 হবে প্লাসের 50, মনে থাকে জানো। অঙ্ক করার সময় যদি উদ্দীপকে লেখা থাকে সিস্টেমে 50 জুল তাপ শক্তি দিছো, দেওয়া মানেই কি ভাই পজিটিভ, আর সিস্টেম থেকে তাপ শক্তি বের হয়ে গেল এটা মানেই ডিকিউ হয়ে যাবে নেগেটিভ। এরপরে ডিইউ মানে হচ্ছে অন্তস্থ শক্তি বা যেটাকে আমরা বলি অভ্যন্তরীণ শক্তি। অন্তস্থ শক্তির বেলায় এই কথা দুইটা মনে রাখবা, 1 নাম্বার কথা 2 নাম্বার কথা। 1 নাম্বার কথা হচ্ছে তাপমাত্রা বাড়লে ডিইউ পজিটিভ, আর তাপমাত্রা কমলে, তাপমাত্রা মানে টি কমলে ডিইউটা হবে নেগেটিভ। দেখো সিস্টেমের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বুঝবো যে ডিইউটা পজিটিভ বা অন্তস্থ শক্তির পরিবর্তনটা পজিটিভ, আর যদি সিস্টেমের তাপমাত্রা হ্রাস পায়, সিস্টেমটা যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে বুঝবা যে অন্তস্থ শক্তির পরিবর্তনটা হয়ে যাবে নেগেটিভ। চাপের হিসাব পরে, চাপের হিসাব এখানে কিছু না, এখানে 3টা জিনিস, আমার এত কিছু চিন্তা করতে হবে না, 3টা জিনিস ডিকিউ, ডিইউ, ডিডব্লিউ। তো ডিকিউ কখন কি, যদি সিস্টেমে তুমি দাও, সিস্টেমে তাপ শক্তি দাও তাহলে ডিকিউ পজিটিভ, আর সিস্টেম থেকে যদি তাপ শক্তি বের হয়ে যায় ডিকিউ নেগেটিভ। এবার ডিইউ মানে তাপমাত্রা, তাহলে সিস্টেমের তাপমাত্রা যদি বাড়ে, সিস্টেমটা যদি গরম হয় তাহলে ডিইউ পজিটিভ, সিস্টেম যদি ঠান্ডা হয় ডিইউ নেগেটিভ। এবার লাস্ট ডিডব্লিউ। ভাইয়া চাপের কোনো কথা এখানে আসতেছে না, ডিডব্লিউ মানে কৃতকাজ, কৃতকাজ হচ্ছে আবারও 2টা টান দিবা, 1টা টান 2টা টান। এই লাইনগুলো অঙ্ক করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিডব্লিউ মানে হচ্ছে যদি গ্যাস প্রসারণ হয়, আয়তন বাড়ে, আয়তন বাড়া মানে গ্যাসের প্রসারণ হয় তাহলে ডিডব্লিউ পজিটিভ, আর গ্যাসের সংকোচন মানে আয়তন যদি কমে ভাই, গ্যাসের সংকোচন হলে ডিডব্লিউ নেগেটিভ। সোজা বাংলা হিসাবে এটা যদি প্রসারিত হয়, সিস্টেম যদি এই যেভাবে যদি প্রসারিত হয় তাহলে ডিডব্লিউ পজিটিভ, আর সিস্টেম যদি আরো ভিতরে ঢুকে যায়, পিস্টন যদি নিচে নেমে যায় তাহলে ডিডব্লিউ নেগেটিভ, মনে থাকে জানো। মানে আয়তন বাড়লে, গ্যাসের প্রসারণ মানে কি আয়তন বাড়লে, আর এটা কি আয়তন কমলে ডিডব্লিউ নেগেটিভ, সোজা হিসাব। এই কয়েকটা জিনিস বুঝছো ভাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে 3টা জিনিস আছে, ডিকিউ, ডিইউ, ডিডব্লিউ। তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা গেল প্রথম সূত্র। এবার কখন পজিটিভ কখন নেগেটিভ, যদি সিস্টেমে তাপ শক্তি দাও ডিকিউ পজিটিভ, আর সিস্টেম থেকে যদি বের করে নাও তাহলে ডিকিউ নেগেটিভ। তাপমাত্রা বাড়লে ডিইউ পজিটিভ, তাপমাত্রা কমলে ডিইউ নেগেটিভ। একইভাবে আয়তন বাড়লে ডিডব্লিউ পজিটিভ, আয়তন কমলে ডিডব্লিউ নেগেটিভ। আর যদি এরা বাড়ে কমে না, যদি স্থির থাকে তাহলে জিরো, স্থির থাকলে জিরো, এটা স্থির থাকলে জিরো। যে গ্যাসের আয়তনের কোনো পরিবর্তন হলো না তাহলে ডিডব্লিউ কত, জিরো। ভাই ডিডব্লিউ মানে সূত্র কি জানো, পিডিভি, না আয়তনের চেঞ্জ হয় নাই তাহলে ডিডব্লিউ মানে জিরো, ডিভি জিরো তাহলে ডিডব্লিউ জিরো। ডিকিউ দিলে চাপের পরিবর্তন হবে কিনা, এখানে চাপের পরিবর্তনের উপর প্রথম সূত্র নির্ভর করছে না, এখানে কোথাও মানে ডিডব্লিউ নির্ভর করে আয়তনের উপর, ডিইউ নির্ভর করে তাপমাত্রার উপর, আর ডিকিউ নির্ভর করে তুমি তাপ শক্তি দিচ্ছ না নিচ্ছ তার উপর। এখানে কোনোটাই চাপের উপর নির্ভর করতেছে না, তাই এখানে চাপকে ডেকে আনা যাবে না। দেখো তো ভাই, তোমার যদি মনে হয় যে দেখো এই যে তোমার যে ভাইয়া ডিডব্লিউ সমান কি পিডিবি, তাহলে এটা তো চাপের উপর নির্ভর করে, কে বলছে? দেখো ডিডব্লিউ নির্ভর করতেছে আয়তনের উপর, আয়তন পরিবর্তন হলে ডিডব্লিউ পাবা। এখানে চাপ স্থির, এখানে চাপ কোনো ভেজাল করতেছে না। এখানে এই 3টা রাশি বুঝো, এটা নির্ভর করে আয়তনের উপর, এটা নির্ভর করে তাপমাত্রার উপর, আর এটা নির্ভর করে দেওয়া নেয়ার উপর। কথা কি বুঝছো? এখানে চাপ কোনো ভ্যারিয়েশন করবে না। ওকে, এরপরে দেখি, চলো আমরা এখান থেকে একটা অঙ্ক করি।
এখানে অনেক অঙ্ক আছে, বাট আমরা একটা অঙ্ক করবো এটা। এখানে কি বলছে, নিচের 3টি তাপগতীয় প্রক্রিয়ার উপাত্ত দেয়া হলো। দেখো কত সুন্দর জিনিস। ওকে, প্রক্রিয়া নং 1, ডিকিউ এর মান 200, ডিকিউ আর ডেল কিউ একই জিনিস, ডিইউ এর মান 0, ডিডব্লিউ এর মান দেয় নাই, বলছে প্রক্রিয়ার নাম কি। আচ্ছা দেখি, 1 নং প্রক্রিয়ায় কাজের পরিমাণ, 2 নং প্রক্রিয়ায় তাপের পরিমাণ, 3 নং প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। কোন প্রক্রিয়া, নিচের কোন প্রক্রিয়া কোনটা উল্লেখ করো। রেডি, দেখি কে কে পারে। তো দেখো প্রশ্নটা কি, প্রশ্নটা পড়ার দরকার নেই, তুমি খালি 1 নং প্রক্রিয়া দেখো, ডিকিউ দেওয়া আছে, ডিইউ দেওয়া আছে, বলছে ডিডব্লিউ কত, বের করতে পারবা না? বলো ডিডব্লিউ কত, সবাই বলো ডিডব্লিউ কত, বলো বলো বলো। এখানে তোমরা বলো ডিডব্লিউ কত। উত্তর তোমার এই কোশ্চেন লেখার দরকার নেই, আমি এখনই পিডিএফটা দিয়ে দিব ক্লাস শেষে। বলো এখানে ডিডব্লিউ কত। ভাইয়া আমরা সবাই জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই যে 1 নম্বর প্রসেসের জন্য ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে ডিডব্লিউ সমান কত হবে? ডিডব্লিউ সমান হবে ডিকিউ মাইনাস ডিইউ। ডিকিউ কত? ডিকিউ হচ্ছে 200, ডিইউ হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 200। শেষ। তাহলে এখানে বসাবো আমরা 200, সলিউশন এখানে বসাবো আমরা 200। আর বলছে প্রক্রিয়ার নাম কি। দেখো প্রক্রিয়ার নাম কি, প্রক্রিয়ার নাম, এই প্রক্রিয়ার নামটা কি সেটা আমাদের জানতে হবে। তুমি বলো এই প্রক্রিয়ায় যে 1 নম্বর প্রক্রিয়া কোনটা স্থির, কেউ যদি বলতে পারো তার আমি পুরস্কার দিব। 1 নম্বর প্রক্রিয়ায় কি স্থির, কি স্থির বলো, কি স্থির, মানে 1 নম্বর প্রক্রিয়ায় কোন জিনিসটা পরিবর্তন হচ্ছে না বলো। 1 নম্বর প্রক্রিয়ায় কোনটা স্থির বা কি স্থির? এক নম্বর প্রক্রিয়ায় কি স্থির? হ্যাঁ এটা 200, বাট 1 নম্বর প্রক্রিয়ায় কি স্থির? অন্তঃস্থ শক্তির পরিবর্তন 0, তার মানে তাপমাত্রা স্থির। এখানে 1 নম্বর প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির, টি স্থির। তাপমাত্রা যদি স্থির থাকে ওই প্রক্রিয়ার নাম কি? আদর্শ গ্যাসে পড়েছো তাপমাত্রা, কোনো একটা প্রসেস জুড়ে তাপমাত্রা স্থির মানে উষ্ণতা স্থির, উষ্ণতা স্থির, তার মানে এটাকে বোঝানো হয় সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ। তাহলে প্রক্রিয়ার নাম সমষ্ণ। শেষ। এই যে আমি কিভাবে বুঝলাম, ডেলিউ 0, ডেলিউ কখন 0? যখন তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির মানে কোন প্রক্রিয়া? সমউষ্ণ প্রক্রিয়া। হ্যাঁ অভ্যন্তরীণ শক্তিও স্থির, অভ্যন্তরীণ শক্তি স্থির মানে তাপমাত্রাও স্থির। আর তাপমাত্রা স্থির থাকা মানে সমতাপমাত্রা, যেটাকে সোজা বাংলা কথায় লিখতে পারবো সমষ্ণ প্রক্রিয়া, প্রক্রিয়ার নাম সমষ্ণ। এবার 2 নম্বর প্রক্রিয়া, ডেল কিউ কত বলো। ডিইউ আর ডিডব্লিউ দিয়ে দিছে, তাড়াতাড়ি কম। 2 নম্বর প্রক্রিয়া বলছে ডিকিউ কত, তাহলে আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে ডিইউ কত? 170, আর ডিডব্লিউ হচ্ছে মাইনাসের 170, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এখানে আমরা বসাই দিব ডিকিউ এর মান বসবো 0, ডিকিউ এর মান বসাবো 0। আর এই প্রক্রিয়ার নাম কি বলো? এই প্রক্রিয়ার নাম হচ্ছে তাপ শক্তি স্থির। তাহলে তাপ শক্তি স্থির মানে সমতাপ, যেটাকে সোজা বাংলা ভাষায় বলা যায় রুদ্ধতাপীয়। এটা নেক্সট ক্লাসে পড়বো, নেক্সট ক্লাসে প্রক্রিয়াগুলোর নাম সম্পর্কে জানবো। এই যে দেখো এই যে স্লাইডটা, এই যে স্লাইডটা বিভিন্ন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই স্লাইডটা পড়িয়েই আমরা ওই অঙ্কটা করব। তোমাদেরকে খালি ধারণা দিলাম, অঙ্কগুলো কিন্তু সোজা, কঠিন কিছু না। তো প্রথমটা পারলেই চলবে। আর সেটা হলো যে ক্লাসটা লেংদি নেওয়ার ইচ্ছা ছিল, আজকে ক্লাসে তেমন একটা অঙ্ক করাইতে পারিনি, বাট থিওরি যেটুকু পড়াইছি এই যে এই পর্যন্ত তোমাদের মাথায় রাখতে হবে যে সূত্র হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। কোনটা কার উপর নির্ভর করে? এটা শুধুমাত্র নির্ভর করে আয়তনের উপর, ডিইউটা নির্ভর করে তাপমাত্রার উপর, আর ডিকিউ নির্ভর করে তুমি তাপশক্তি দিচ্ছ না নিচ্ছ, দিলে পজিটিভ নিলে নেগেটিভ। ওকে, সো এই হচ্ছে কথা। আর পুরো স্লাইডটা আমি এখনই দিয়ে দিচ্ছি। সমতাপ না, ওইটারে বলে রুদ্ধতাপ, এটা পড়াবো সমস্যা নাই। বাট এই যে 14টা স্লাইড এই পর্যন্ত তোমরা একটু মাথায় রেখো। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। সো আমরা একটা এক্সট্রা ক্লাস দিব, যেহেতু আজকের ক্লাসে অনেক কিছু পড়ানোর ছিল, সেটা শেষ করতে পারছি না, 8:30টার মধ্যে শেষ করে দিচ্ছি ক্লাসটা।
তো এই যে এখনো 15টা স্লাইড আছে, এই কারণে আমরা এক্সট্রা ক্লাস দিব। সো সেই এক্সট্রা ক্লাসটা কবে দিব, কিভাবে দিব সেটা তোমাদেরকে জানিয়ে দিব। আপাতত এই পর্যন্তই থাকুক, পুরো স্লাইডটা রিভাইজ করো। সবাই ভালো থাকো এবং ক্লাসগুলো কেমন লাগছে এটা অবশ্যই বন্দি পাঠশালার গ্রুপে জানাবে, বন্ধুদেরকে জানাবে, যেন তারা সবাই এনরোল করে ফেলে আমাদের কোর্সটাতে। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, টাটা। গাণিতিক মানে কিন্তু গাণিতিকই না, একদম বেসিক টু অ্যাডভান্স অল।